এবং আজকের ক্লাসটি হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের সেকেন্ড লেকচার। তো আগের লেকচারে আমরা এগুলো 10টা সমীকরণ দেখেছিলাম। আজকে আমরা এই 10টা সমীকরণের অ্যাপ্লিকেশন গুলো দেখব। আচ্ছা, তো ঢাল এবং এক বিন্দুগামী দেওয়া থাকলে, যেমন ঢাল এম দেওয়া থাকলে, অথবা ঢাল দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তোমাকে যদি বলি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে পজিটিভ দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটার মানেও কিন্তু ঢাল দেওয়া আছে। সরাসরি যদি ঢালের মান দেওয়া থাকে, ওইটা দেওয়া থাকবে না, সাধারণত দেওয়া থাকবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ঢাল সমান কত? ঢাল এম সমান আমরা কি জানি? tan থিটা, tan 45 ডিগ্রি মান বসায় দাও, সেটা ঢাল। আর একটা বিন্দু দেওয়া থাকবে, তাহলে ইকুয়েশনে বসিয়ে দিলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। নাম্বার 2, দুই বিন্দুগামী রেখার সমীকরণ জিনিসটা কি? ধরো এই একটা সরল রেখা, এই সরল রেখার এই বিন্দুটা ধরো 3 2, এই বিন্দুটা হলো 5 1। এই দুই বিন্দুগামী সরল রেখা, দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা কি করব? এই সিম্পলি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। এখানে এটা হলো x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। জাস্ট এই ইকুয়েশনে বসায় দাও, বসিয়ে যা ক্যালকুলেশন হবে তাই। দেন বসিয়ে দেখাই, এটা অনেক আচ্ছা। দেখো এখানে -5 দিলাম যেন কনফিউশন না থাকে। প্রথমে কাজ কি? x মাইনাস x1, x1টা কি 2, তারপরে কি x1 মাইনাস x2, x1টা 2 মাইনাস x2, এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। আবার দেখো এটাও মাইনাস দিয়ে দিই, তাহলে y মাইনাস y1, y1টা আমাদের 2, আর y1 মাইনাস কত? y2, y2টা কি? -1, এ +1। এখান থেকে ইকুয়েশন করো, যেটা আসবে সেটাই। একটা জিনিস মনে করে দেই, এটা যদি -2 থাকতো, দেখো -2 যদি থাকতো তখন আমরা কিভাবে করতাম? x মাইনাস x1 লিখতাম। সরি, এটা যদি -2 থাকতো তাহলে যেভাবে করতাম এইভাবে করতাম। x মাইনাস, তো সূত্রের মাইনাস, এখানে ধরো -3ও দিয়ে দিলাম। এখন করি x মাইনাস x1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3, x1 মাইনাস x2, x1টা কি এখানে -3, সূত্রের মাইনাস x2, x2টা আবার দেখো -5, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো প্লাস মাইনাসের বিষয়টা তোমার খেয়াল রাখবা। নাম্বার 3, অক্ষদ্বয়কে সেট করলে ডিরেক্ট এই সমীকরণ হবে, হিসাব শেষ। অক্ষদ্বয়কে সেট করলে এই ইকুয়েশনটা হবে, এটার অ্যাপ্লাই আমরা একটু পরে দেখব। তারপরে এখানে কিছু কথা বলছিলাম যে সমমান সমচিহ্ন কি। অক্ষদ্বয়কে তো সেট করে, এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। এই একটা সরল রেখা, এই যে সরল রেখাটা, এই সরল রেখা এমন ভাবে যায় x অক্ষকেও সেট করে এই বিন্দুতে, y অক্ষকেও সেট করে। তো এই সরল রেখার ইকুয়েশন আমরা সরাসরি এইভাবে লিখতে পারি, x/a + y/b = 1। এই অংশটা আমরা জানি a, এই অংশটা b। তো অনেক সময় দুইটা অংশ সেম হতে পারে, আবার একটা পজিটিভ হতে পারে, একটা নেগেটিভ হতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের এই যে এখানে। আচ্ছা, নাম্বার 3টা হলো ঢাল এবং y অক্ষের ছেদক অংশ c থাকলে বিষয়টা কি। এটা x y অক্ষ, এটা x অক্ষ। যদি ধরো এরকম একটা সরলরেখা থাকে, এই সরলরেখার ঢাল দেওয়া থাকলো, ঢাল মানে কি তোমরা জানো? ঢাল মানে সরাসরি m এর মান দেওয়া থাকতে পারে, অথবা x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ বলতে পারে। যাই বলুক আমরা জানি না, ধরে নিলাম ধনাত্মক দিকে কোণ বললো, তাহলে ধরে নিলাম এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এবং সি অংশটা কি? সি অংশ হলো y অক্ষকে যতটুকু অংশে সেট করে, এই যে এই অংশটুকু, এতটুকু দৈর্ঘ্য হলো আমাদের সি। এতটুকু দৈর্ঘ্য যদি সি হয়, মানে এই যে y অক্ষের অংশটা সি, এই যে y অক্ষে যতটুকু অংশ আমাদের সেট করছে এটা হলো সি, আর ঢাল দেওয়া আছে। তাহলে আমরা ভাইয়া কিভাবে করব? এই ইকুয়েশন y = mx + c। এই সিটা কি? সিটা হচ্ছে এই যে এই অংশটার দৈর্ঘ্য, y অক্ষের খণ্ডিতাংশ। m তো ঢাল, তোমরা জানোই। আবার দেখো এই সরলরেখা আরেকটা লেখা যায় y = mx। এটা কখন হবে? যখন সি এর কোনো অংশই থাকবে না। যখন ধরো y অক্ষে ধরো আমাদের এরকম থাকলো, তখন সি এর একটা অংশ থাকে। কিন্তু সরাসরি যদি মধ্যবিন্দু দিয়ে যায়, এই ধরো মধ্যবিন্দু দিয়ে গেল, 0 0 বিন্দু দিয়ে গেল,
মূল বিন্দুগামী, তখন সি এর কোনো অংশ নাই, মানে ওয়াই অক্ষে কোনো কর্তন করে নাই, তখন এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা লিখি ওয়াই ইকুয়াল টু mx। আচ্ছা, নেক্সট হলো সমীকরণ থেকে সমীকরণ, এটা খুব কাজে লাগবে। একটু মনে রাখো যে সমান্তরাল রেখার, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ আমরা কিভাবে করি, জাস্ট এক্স এর সহগ ওয়াই এর সহগ সেম থাকে, জাস্ট কেটা আমাদের ধ্রুবকটা চেঞ্জ হয়। আর লম্ব রেখার সমীকরণ যদি বলে, জাস্ট এক চেঞ্জ করি সহগ, এক্স এর সহগ ওয়াই এ যায়, ওয়াই এর সহগ এক্স এ যায়, এবং মধ্যবর্তী চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। আচ্ছা, এখানে যে অ্যাপ্লিকেশন গুলো দেখাবো সেটা হচ্ছে আচ্ছা, তোমাদের বলতে পারে যে এটা একটা সরল রেখা, এটা একটা দেওয়া থাকতে পারে কিছু একটা, এই সরল রেখা লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে তোমরা কি এভাবে বের করবা যে এটা বের করতে হবে, তো এই ইকুয়েশন অনুযায়ী অ্যাপ্লাই করবা তাহলেই হবে। তো কে এর মানটা বের করার জন্য আমি একটা ওয়ে বলছিলাম যে এই সরলরেখাটা কত বিন্দুগামী সেটা বলে দিবে, তাহলে আমরা কে এর মানটা বের করতে পারবো। আচ্ছা, তারপরে অক্ষের লম্ব রেখা এবং অক্ষের সমীকরণ। আচ্ছা, তোমাদেরকে যদি বলি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা কোনটা, এটা হচ্ছে এক্স অক্ষ মূল বিন্দু। তোমাকে যদি এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয় করো, তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা এই যে এটা, দেখো এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা আর ওয়াই অক্ষের উপর লম্ব একই কথা না? এই যে রেড কালারের সরল রেখাটা, এটা তো এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের উপর লম্ব, সেম জিনিস। তো এটা সমীকরণ আমরা কি জানি, ওয়াই ইকুয়াল টু বি। কারণ কেন বি, প্রত্যেক ক্ষেত্রে দেখো এই অংশটার মান সমান, মানে লম্ব অংশটার মান সমান। এক্স এর মান কি জানেন, এক্স এর মান এক সময় বাড়ে, এই যে এক্স এর মান ধরো বাড়তাছে, প্রতিবার এক্স এর মান বাড়ে, প্রতিবার এক্স এর মান বাড়ে, কিন্তু ওয়াই এর মানটা সেম থাকে, এই কারণে ওয়াই ইকুয়াল টু বি। আর তোমাকে যদি বলি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, তো এটা তো ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখাটা এটা। তো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা এবং এক্স অক্ষের উপর লম্ব একই কথা কিনা? একই কথা, এই যে এক্স অক্ষের উপর লম্ব। তো এটার ইকুয়েশনটা কি, এটা সবসময় সেম কোনটা থাকতেছে, এই অংশটা সবসময় দেখো সেম থাকতেছে, আর এই অংশটার মান কত, এক্স এর মান। তো এই কারণে আমরা কি লিখি, এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ, তার মানে এই অংশটুকু এ জিরো, এক্স ইকুয়াল টু এ, এভাবে লিখি। আর এই জিনিসটা তোমরা জানো যে এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু জিরো, ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু জিরো। আচ্ছা, নেক্সট আসো কোণের সমদ্বিখণ্ডক রেখা। তো এই জিনিসটা কিভাবে করি, এটাতে তোমাদের যে আশি কিনা একটা প্রবলেম বলছিল যে ভাই মিললো না কোণের সমদ্বিখণ্ডক, এটা মিলছিল কিন্তু ওই যে ট্যান থিটার একটা মিলে নাই। তো আশা করি এই জিনিসটা পারবা, এটা আমরা অ্যাপ্লিকেশন একটু পরে দেখবো, একটা ম্যাথ দেখবো কিভাবে করা যায়। জাস্ট আমরা বলছিলাম একটা ইকুয়েশন বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, প্লাস মাইনাস আরেকটা ইকুয়েশন, এই যে আরেকটা এটা এটা রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন স্থূলকোণ হতে পারে, সরি এখানে দুইটা স্থূলকোণ লিখছি, হ্যাঁ একটা স্থূলকোণ হতে পারে আর একটা সূক্ষ্মকোণ হতে পারে। যেমন এটা একটা রেখা, এটা একটা রেখা, তো এদের একটা কোণ স্থূলকোণ আর একটা কোণ সূক্ষ্মকোণ। তো এই কোণকে সমদ্বিখণ্ডিত করে এরকম যে সরল রেখা, এই সরল রেখার ইকুয়েশনটা বের করার নিয়মই হচ্ছে এটা। আচ্ছা, এই যে এই দুইটা বের করার ইকুয়েশনই হচ্ছে এটা। তো কখন এটা হবে, কখন এই সমীকরণ সরল রেখাটা হবে, এটাই হলো নিয়ম যে a1 a2 প্লাস b1 b2 যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ নিয়ে করলে স্থূলকোণ পাবা, হিসাব শেষ, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। মনে রাখবে একটা জিনিস, a1 a2 প্লাস b1 b2 যে পদ চিহ্ন আসবে ওই চিহ্ন নিয়ে যদি তুমি এখান থেকে যদি ওই চিহ্নটাই নাও তাহলে সেই সরল রেখার সমীকরণটা আমাদের স্থূলকোণের সমদ্বিখণ্ড। একটু পরে অ্যাপ্লাই গুলো দেখছি, আমি একটু জাস্ট তোমাদের রিভিউ করতেছি। আচ্ছা, রেখার সাথে কোণ থাকলে কখনো যদি বলে একটা সরল রেখা দেওয়া আছে ওই রেখার সাথে এত ডিগ্রি কোণ করে, তোমরা জানো এটা একটা সরল রেখা দেওয়া থাকলে এই সরল রেখার সাথে 45 ডিগ্রি কোণ করে যদি আরেকটা সরল রেখা আঁকাই,
তো সেটা এই দিকেও 45 ডিগ্রি হতে পারে, এই দিকেও 45 ডিগ্রি হতে পারে। এই জিনিসটা আশিকিন ভুল করছিলা যে তুমি এম এর মানটা m2 এর মানটা সরাসরি প্লাস মাইনাস দিয়ে একটা সামথিং কিছু লিখছিলা, ওইটা ডিরেক্ট আমাদের ইকুয়েশনে বসায় দিছিলা যে y - y1 = m * x - x1। কিন্তু এভাবে না করে তুমি সরাসরি এখান থেকে একবার পজিটিভ নিয়ে একটা মান বের করবা, সেটা m2 এর একটা মান আসবে, নেগেটিভ নিয়ে যদি আরেকটা করো m2 এর আরেকটা মান আসবে। তো তুমি এই অংশটার কাজ করবা না, প্লাস মাইনাস দিয়ে m2 এর মান বের করবা না, একবার প্লাস নিয়ে m2 এর মান বের করবা, আরেকবার মাইনাস নিয়ে m2 এর মান বের করবা। তারপরে যে দুইটা m2 হবে, দুইটা m2 এর জন্য আমরা দুইটা ইকুয়েশন পাবো। আচ্ছা, তোমার ওই অঙ্কটা আমি আজকে করিয়ে দিব। আচ্ছা, আমি যদি এইটা অ্যাপ্লিকেশনটা দেখাই তোমাদের, দেখো ইরেজ করি, এই ম্যাথটার অ্যাপ্লিকেশনে যদি তোমাদের দেখাই দেই, এটা কি বলছে, এটা একটা সরলরেখা আমি আঁকাইলাম, এটা একটা সরলরেখা, নাম দিলাম 3x - 4y + 5 = 0। এই সরলরেখার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল এদিকেও করতে পারে, এই যে 45 ডিগ্রি, এইদিকেও 45 ডিগ্রি করতে পারে। তো এই যে হলুদ দুইটা অংশ, এই দুইটার সরলরেখার সমীকরণ বের করতে বলছে, এবং 1 2 বিন্দু দিয়ে যায়। এই যে সরলরেখার হলুদ অংশটা, এটা কত বিন্দু দিয়ে যায় বলে দিছে, 1 2 বিন্দু দিয়ে যায়। তাহলে তোমরা একটা নতুন ইকুয়েশন, এটা নতুন না, আগে শিখিয়েছিলাম যে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে এই ইকুয়েশন অ্যাপ্লাই করবা। যে কোনো সময় যদি বলে এটা একটা সরলরেখা দেওয়া আছে, এটা একটা সরলরেখা দেওয়া আছে, এর মধ্যবর্তী কোণ থিটা কত, সূত্র এই যে এই সূত্রটা, দুইটা ঢাল লাগবে আর কি। তো আমরা যদি এখান থেকে করি, এখানে আমাদের দুইটা সরলরেখার মধ্যবর্তী গিভেন কোণ তো 45 ডিগ্রি, রেড এবং ইয়েলো এই দুটোর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি যদি লিখি, গিভেন যেটা দেওয়া আছে আমাদের, এটার m1 টা কত, এটা ধরলাম m1, তাহলে -x এর সহগ y এর সহগ 3/4। তো তুমি যদি প্লাস মাইনাস দিয়ে এখানে বসাও যে m1 কত 3/4 মাইনাস m2 জানি না, m2 কি আসলে, m2 যে আমাদের বের করতে বলছে, যেটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে আমাদের হলুদ অংশটা, এটা আমরা ধরে নিব এই সরলরেখার ঢাল m2। তো জানি না m2 কত, এখান থেকে m2 টা বের করবা, 1 + m1, আচ্ছা সরি m1 তো আমাদের 3/4, আর m2 টা এইখান থেকে দেখো 45 ডিগ্রি মানে 1। তো তুমি কি করবা, এখানে 1 লিখে একবার প্লাস নিয়ে করবা, প্লাস নিয়ে করলে m2 এর একটা মান বের হবে। আবার 1 লিখে মাইনাস নিয়ে করবা, মাইনাস নিয়ে করলে 45 ডিগ্রি আরেকটা মান বের হবে। তো জানোই কি যে ঢাল যখন পেয়ে গেলা, m2 ঢাল পাইলা, আর একটা বিন্দু দেওয়া ছিল ধরো এটা, তো ঢাল এবং এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ জানো। আবার এই বিন্দু দেওয়া আছে এবং এই ঢাল দেওয়া আছে, তো তুমি সমীকরণে বসাই দিবা, হিসাব শেষ। আচ্ছা, রেখার সাথে কোণ দেখলাম, আর একটা লাস্ট ওয়ান। হ্যাঁ, রেখার সাথে এখন আমরা কিছু শর্ত দেখছিলাম যে সরলরেখার কয়টা উপাদান থাকে, আমাদের সরলরেখার 6টা উপাদান থাকে, যেটা আমরা এখান থেকে দেখছিলাম যে এই সরলরেখা, একটা সরলরেখা থেকে আমরা 6টা উপাদান বের করব। তো এটাকে যদি 20 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের একটা এরকম সরলরেখা আছে, এই যে সরলরেখাটা, এটা x অক্ষ, এটা y অক্ষ। তো এখান থেকে আমরা এগুলো বের করছিলাম, আশা করি তোমরা জানো যে আসলে কোনটা কি, তোমরা নিজেরা জানো, আমি আর দেখাচ্ছি না। তারপরে দূরত্বের 3টা সূত্র, এটা খুব ইম্পর্টেন্ট, খুব কাজে দিবে। বিন্দু থেকে বিন্দুর দূরত্ব তোমরা হয়তো 9 10 এই জিনিসটা শিখে আসছিলা, আমি এই যে দিয়ে দিছিলাম যে ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর স্কয়ার, অ্যাবসিসা এবং অর্ডিনেট। আর বিন্দু থেকে বিন্দুর দূরত্ব এই যে এখানে দেখাইছিলাম যে এই একটা বিন্দু, বিন্দু থেকে রেখার দূরত্ব, এই একটা বিন্দু, এই বিন্দু থেকে এই যে রেখা, এই রেখার দূরত্ব ডি। তো এই ডিটা মডুলাস দিয়ে লিখছিলাম যে এই বিন্দুটা জাস্ট এই রেখায় বসাই দিবা, আর নিচে √স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সূত্র অনুযায়ী। আর রেখা থেকে রেখার দূরত্ব মানে একটা রেখা থেকে আরেকটা রেখা সমান্তরাল, দুইটা রেখা সমান্তরাল, এর মধ্যবর্তী ডিসটেন্সটা কত, এটা সূত্র হচ্ছে, দেখো তোমরা জানো সমান্তরাল রেখার ক্ষেত্রে এক্স এর সহগ ওয়াই এর সহগ সেম থাকে, জাস্ট খালি ধ্রুবকটা চেঞ্জ থাকে, এই যে ধ্রুবকটা। তো এটার জন্য আমাদের নিয়ম হচ্ছে এটা, যে এই ধ্রুবকের অন্তরফল ধ্রুবকের বিয়োগফল √স্কয়ার প্লাস বি স্কয়ার, প্রত্যেক ক্ষেত্রে √স্কয়ার প্লাস বি স্কয়ার নিচে হয়। আর ক্ষেত্রফলটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখাবো। আর 3টা বিন্দু সমরকে হওয়ার শর্ত কি, ধরো একটা বিন্দু, দুইটা বিন্দু, 3টা বিন্দু, এই 3টা বিন্দু একই রেখায় আছে,
এর মানে হচ্ছে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ হবে যেটা, সেই ত্রিভুজের ক্ষেত্রফল আসবে 0, কারণ একই রেখা যেহেতু ক্ষেত্রফলটা 0 আসবে, কোনো ক্ষেত্রফলই হবে না। শর্ত একটা, এইভাবে তুমি করতে পারো। আরেকটা হচ্ছে প্রত্যেক দুইটা বিন্দুর ঢাল সমান, প্রত্যেক দুইটা বিন্দুর ঢাল সমান হবে আমাদের। সেটা কিভাবে হবে? ধরো আমাদের এটা একটা বিন্দু দেওয়া হচ্ছে 3 1, এটা দেওয়া হলো 2 -1, এটা দেওয়া হচ্ছে 0 -3। প্রত্যেক দুইটা বিন্দুর ঢাল তোমরা বের করতে পারবা, সেটা আমরা ঢালের সূত্র তোমাদের দেখাই না, একটু পরে দেখাবো। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট যেটা আজকের নিউ টপিক, অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি। তো অন্তর্বিভক্তি জিনিসটা কি? যেমন ধরো এটা একটা সরল রেখা, এটা একটা বিন্দু 3 2, এটা একটা বিন্দু 3 5, এর মধ্যবর্তী বিন্দুটার স্থানাঙ্ক কত? ধরো এটা হলো মধ্যবর্তী, এটার স্থানাঙ্ক কত হবে? অবশ্যই 3 + 3 6/2 মানে হবে 3, আর 2 + 5 মানে y এর স্থানাঙ্কটা বের করতেছি, 2 + 5 = কত? 7। আচ্ছা, এখানে 6 লিখি, তাহলে ইকুয়েশন সহজ হবে। 6 আর 2 কত হয়? 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। তাহলে মধ্যবিন্দুটা আমরা এইভাবে বের করতে পারি, এটা হলো মধ্যবিন্দু বের করার সিস্টেম। কিন্তু এটা যদি মধ্যবিন্দু না দিয়ে তোমাকে এরকম বলতো, এই বিন্দুটা দেওয়া আছে এরকম, এই অংশ কত, এই অংশের স্থানাঙ্ক কত? xy। এই দুইটা দেওয়া থাকলো ধরো 3 1, এই দুইটা দেওয়া থাকলো 5 2। এখন তো আর মধ্যবিন্দু না xy টা, তাহলে এটা কিভাবে বের করব আমরা? এটা বের করা হচ্ছে, আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে a, এখানে দেখাই, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। আমি যদি মাঝের অংশটা মুছে দেই, আচ্ছা দেখো, এটা যদি মাঝের অংশ মুছে দেই তাহলে কিভাবে করা যায়? ওকে, আমরা চিন্তা করলাম অন্তর্বিভক্তি জিনিসটা হচ্ছে একটা সরলরেখাকে বিভক্ত করে দিবে এরকম একটা বিন্দু। ধরে নিলাম এটা একটা সরলরেখা, এবি একটা সরলরেখা, এটা হলো 3 1, বিটা হচ্ছে 5 2। এটা একটা সরলরেখা, কিন্তু এই সরলরেখাকে একটা বিন্দু, ধরো এই একটা বিন্দু, এই বিন্দুটা কি আমরা জানি না, এক্স ওয়াই ধরে নিলাম, এটা এক্স ওয়াই। তো এবি সরলরেখাকে এক্স ওয়াই যদি একটা অনুপাতে অন্তর্বিভক্ত করে, ধরো আমি ধরে নিলাম 3:1, এবি সরল রেখাকে এক্স ওয়াই বিন্দুটা 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আগে দেখছিলাম কি সেম ভাবে অন্তর্বিভক্ত করে, তার মানে 1:1 ছিল আগে, সেটা আমরা সহজেই বের করে ফেলতে পারি। কিন্তু এখন যদি ভাইয়া 3:1 ভাবে, মানে এক অংশ এমন ভাবে ভাগ করছে, যেমন এটাকে যদি ভাগ করে আলাদা করে লিখি, এই অংশকে এ, এই এ থেকে ধরো এই পর্যন্ত একটা অংশ, সেটা হচ্ছে 3, আর 3 ভাগ 3 অংশ, আর বাকি যে অংশ এই যে এটা, এটা ধরো 1 ভাগ, দুইটা মিলে আমাদের এবি হয়ে গেছে। তো যেহেতু এক্স ওয়াইটা আমাদের এই এবি কে 3:1 অনুপাতে বিভক্ত করছে, তার মানে এ থেকে এই পর্যন্ত দূরত্ব আমাদের কি 3, আর এখান থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে 1। এটা আমরা ভাগ করে নিলাম, কারণ ইস্টু বলে দিছে, আমরা ইস্টু তো জানি না, এটা পরে আসছো, ভাগ করে দিলাম। তো এখন ভাইয়া কাজটা কি, এখন এক্স এবং ওয়াই এর মানটা কিভাবে বের করবো, এটা নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এক্স ইকুয়াল টু, তুমি লিখবা নিচে কি লিখবা, নিচে যত ইস্টু দেওয়া থাকবে এটার যোগফল 3 + 1। ওয়াই এর ক্ষেত্রেও যখন বের করব, নিচে আমাদের 3:1 এর যোগফল থাকবে 3 + 1। কিন্তু উপরের অংশ কাজ কি, উপরে যেহেতু এক্স, তার মানে এখানে এক্স এর মান নিয়ে কাজ করতে হবে। তো দেখো 3 আছে না আমাদের, 3 দিয়ে আমরা এই এক্স কে গুণ দিব, কত হয়
3 ইন্টু 5 প্লাস 3 কাজ শেষ, বাকি আমাদের 3 কাজ শেষ, বাকি আছে কি 1। এই 1 দিয়ে দেখো যার জায়গায় তার বিপরীত অংশ দিয়ে গুণ দেই। 3 যে বিপরীত অংশ এই অংশে আমরা মাল্টিপ্লাই করছি, এবং যে 1 এই 1 দিয়ে আমরা বাকিটা মাল্টিপ্লাই করব। 1 ইন্টু x, এখানে x এর অংশ কত, যেহেতু x এর মান বের করতেছো x এর মান লাগবে 3। আচ্ছা, y এর ক্ষেত্রে y এর মান লাগবে 3 লিখলাম। 3 ইন্টু 3 সাথে কাকে গুণ দিব, আমি তো বলছি এই যে এই অংশটা 3 সাথে তার বিপরীত অংশের গুণ দিব, যেহেতু y তার মানে বিপরীত অংশের y এর মান গুণ দিব 2 প্লাস অন্তর্বিভক্তির ক্ষেত্রে প্লাস প্লাস এখন কি 1 এর অংশ কাজ, 1 দিয়ে আমরা কি করব, 1 এর বিপরীত অংশে এই যে a অংশে গুণ দিব, কিন্তু এই অংশে কার মান, y এর মান 1, তার মানে 1 ইন্টু 1। তার মানে দেখো এখানে যদি ইকুয়েশন করো তাহলে x এবং y এর মান বের হয়ে যাবে। তার মানে কোনটা অন্তর্বিভক্তি বলে, এটা যদি আমি সূত্রের সাহায্যে লিখি, একটা সুন্দর সূত্র আছে, ওইটা আমি সূত্র লিখলাম না, তোমাদের সরাসরি অ্যাপ্লিকেশনটাই দেখাই দিলাম। সূত্র যদি লিখিস, দেখো সূত্রটা কিভাবে লেখা হয়। সূত্র লেখা হয়, এটা একটা সরল লেখা, এটা হচ্ছে ধরো x1 y1, এটা হচ্ছে x2 y2, আর এই বিন্দুটা ধরো xy। আমাকে বললো যে এই a আর b কে xy বিন্দুটি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে xy টা কি হবে। তো আমরা জানি x ইকুয়াল টু কি লিখবো, নিচে আমরা কি লিখবো, যেটা আমাদের অনুপাত দেওয়া থাকে, এখানে অনুপাত কি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। অন্তর্বিভক্তি মানে কি, অন্তর্বিভক্তি মানে মাঝখানে বিভক্ত করছে যে কোনো একটা জায়গায়। তো এটা যদি করো, নিচে জাস্ট কি লিখবা, m1 প্লাস m2 লিখবো নিচে, আর উপরে আমরা কি বলছিলাম, m1 মানে প্রথম অংশ, m1 এর সাথে আমরা গুণ দিব এই যে b এর অংশের x2, প্লাস m2 এর সাথে গুণ দিব কাকে, তার বিপরীতে আছে a অংশের x1। আবার y এর ক্ষেত্রে কি করব, y এর ক্ষেত্রে সিম্পল, নিচে m1 প্লাস m2, আর উপরে m1 কে দিয়ে বিপরীত অংশের গুণ, তার মানে y2, প্লাস বাকি আমাদের অনুপাত হলো m2 দিয়ে আমরা গুণ দিব কি, তার বিপরীতে y1। এটা হচ্ছে আমার অন্তর্বিভক্তির সূত্র। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে অন্তর্বিভক্তি বহির্বিভক্তি কিভাবে করে। আচ্ছা, এখন দেখে বহির্বিভক্তি জিনিসটা। বহির্বিভক্তি এরকম, এটা হচ্ছে আমি আগের মতোই ধরলাম, এটা হচ্ছে 3:1, এটা হচ্ছে 5:2। এই সরলরেখা তো এখানে সীমাবদ্ধ না, এই সরলরেখার ডানে বামে আমাদের বিস্তৃত। তো এখন যদি বলে এই সরলরেখার নাম হলো এবি, এবি সরলরেখাকে xy একটা বিন্দু, xy একটি বিন্দু বহির্বিভক্ত করে কত অনুপাতে, ধরে নিলাম 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে প্রথম অংশ 4, দ্বিতীয় অংশ কি 1, যেহেতু 4:1 অনুপাতে বিভক্ত করছে। কিন্তু ভাইয়া এখানে ঝামেলাটা হচ্ছে 4 মানে কি, 4 মানে কিন্তু এবি অংশ না। তুমি যদি বলো যে ভাইয়া এবি অংশ 4, বি, এটা নাম দিলাম সি, এটা নামও ধরো সি। বহির্বিভক্তির ক্ষেত্রে দেখো, বহির্বিভক্তি যে রেফ বাদ গেছে, অন্তর্বিভক্তি, এখানে আবার একটা হবে, বিসর্গ হবে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে এবি সরলরেখাকে সি বিন্দু 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। তো তুমি 4:1 অনুপাতে যেহেতু বহির্বিভক্ত করে, আগের বার আমরা কি ধরছিলাম, অন্তর্বিভক্তি করে, তার মানে এই সি যেটা অন্তর্বিভক্ত করে, এখান থেকে এর অংশের দূরত্ব 3 ধরছিলাম, এখান থেকে বি এর অংশের দূরত্ব 1 ধরছিলাম। এখন ভাইয়া যেহেতু সিটা আমাদের বহির্বিভক্ত করে, তো সি থেকে আমাদের এ অংশের দূরত্বটা কি 4, এবং সি থেকে বি অংশের দূরত্ব হচ্ছে 1। এটাই হচ্ছে 4:1 এর চিত্রের মাধ্যমে দেখানো। আশা করি বুঝতে পারছো কিভাবে করব। এটা কিন্তু এবি 4 অংশ না, কারণ এবি আর বিসি যদি, এবি যদি 4 ধরো, বিসি যদি 1 ধরো, তাহলে তো ওই যে অন্তর্বিভক্তির মতো হয়ে গেল। আচ্ছা,
এই জিনিসটা যদি এটা বুঝে থাকো তাহলে আমরা দেখো এখন কি করব। এক্স এক্স এর ক্ষেত্রে তো আমরা বলছিলাম কি হবে। এখন দেখো অন্তর্বিভক্তির ক্ষেত্রে সবসময় প্লাস, বহির্বিভক্তির ক্ষেত্রে মাইনাস। তার মানে আমাদের 4 - 1 হবে, আর 4 ইনটু গুণ হবে কি 4 এর বিপরীতে যে এক্স এর মানটা আছে। তো ভাইয়া 4 এর বিপরীতে এক্স এর মানটা কি? এই যে 5, তাহলে 4 ইনটু 5 মাইনাস 1, 1 ইনটু 1 এর বিপরীতে ভাইয়া কি আছে? 1 এর বিপরীতে আছে কি এর এ অংশ, এটার এক্স এর অংশ কি 3, এটা হচ্ছে আমার এক্স। আর ওয়াইটা কি হবে? ওয়াইটা তোমরা জানো যে ওয়াইটা হবে নিচে 4 - 1 হবে। 4 এর সাথে আমাদের 4 কোথায় আছে? এটা 4, 4 এর বিপরীতে চলে যাবা, বিপরীতে কি দেওয়া আছে বি, বি এর ক্ষেত্রে ওয়াই এর মানটা 2, কারণ ওয়াই এর অংশে ওয়াই এর মান বসাতে হবে। 2 মাইনাস 1 ইনটু 1, 1 এর বিপরীতে আছে এ, এর অংশের 1 ওয়াই এর মান 1। তো এই অংশটা হচ্ছে অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি বহির্বিভক্তিকেও অন্তর্বিভক্তির মাধ্যমেই প্রকাশ করতে পারবা। সেটা কিভাবে দেখাচ্ছি দাঁড়াও। আচ্ছা, এটা আমি বহির্বিভক্তির একটা সূত্র লেখা দিলে ভালো হয় না? সূত্রের অন্তর্বিভক্তির দরকার মতো নাই, সূত্রেতে ঝামেলায় পড়বা, সূত্রের প্রয়োজন নাই। তুমি এইভাবে যেভাবে বুঝাইছি এইভাবে আরেকবার একটু বলেন, তাই একটু অনেক কনফিউশন লাগে। এই যে এটার মতো করে মিলাবা, এখানে যা আছে সেম, খালি প্লাসের জায়গায় মাইনাস হবে। এখানে যা আছে সেম, প্লাসের জায়গায় জাস্ট মাইনাস হবে। আর এই যে ভাগের অংশটা দেখাইলাম, কোন অংশটা 4 হবে, কোন অংশটা 1 হবে। আচ্ছা, কনফিউশনের কিছু না, এটা তো কনফিউশন না দেখে তো সূত্র দেখাইলাম না। আচ্ছা দেখো, ভাই ওই 4 আর 1 এর ওইটা একটু আরেকবার একটু বলেন, মানে কঠিন লাগে, নতুন জিনিস তো। কঠিন তো লাগবে প্রথম প্রথম। এটা হচ্ছে আমাদের একটা সরল রেখা, এটা হচ্ছে এ 3 1, এটা হচ্ছে বি 5 - 2। এই এবি সরল রেখাকে সি একটা বিন্দু, যেটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, বহির্বিভক্ত করে কত অনুপাতে? 4:2 অনুপাতে বহির্বিভক্ত করে। 4:2 অনুপাতে বহির্বিভক্ত করে, তার মানে 4 কি? এই সি থেকে এ অংশের দূরত্ব 4। তার মানে আমি যদি 4 লিখি, সি থেকে এ অংশের দূরত্ব 4 এবং সি থেকে বি অংশের দূরত্ব হচ্ছে 2। তুমি দেখতেই পাচ্ছ যে বড় অংশটা আসলে 4 হবে, পরের অংশটা 2 হবে। এটা হচ্ছে বহির্বিভক্তির ক্ষেত্রে, জাস্ট যে অংশটা বহির্বিভক্ত করবে সেটা থেকে বাকি দুইটার দূরত্ব। অন্তর্বিভক্তির ক্ষেত্রে কি করছিলাম? এটা যদি অন্তর্বিভক্তি সি বিন্দু হয়, এক্স ওয়াই হয়, আমরা কি করছিলাম? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, যেটা অন্তর্বিভক্তি করছে সেটা থেকে একটার দূরত্ব, সেটা ধরছিলাম আমরা ধরো 2:1 অনুপাতে ধরো বিভক্ত করে, তাহলে এটা অংশ 2। আর সি থেকে বাকিটার দূরত্ব আমরা ধরছিলাম কি বাকি অংশের জন্য অনুপাত 1। এই এই কোশ্চেনে যদি বলে যে এবি, এখানে তাকাও, এবি সরলরেখাকে সি বিন্দুটি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, এরকম 2:1 অনুপাতে অন্তর্বিভক্তি করছে। তার মানে এবি এর মাঝখানে সি বিন্দুটা, তার মানে সি থেকে এর দূরত্ব লিখছিলাম 2, সি থেকে বি এর দূরত্ব লিখছিলাম 1। এখন এই বহির্বিভক্তির ক্ষেত্রে এবি কে সি বিন্দুতে বহির্বিভক্ত করছে, মানে এবি এর বাহিরে একটা বিন্দু, সেই বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে, মানে বাহিরে বিভক্ত হয়েছে। কত অনুপাতে দেওয়া আছে? 4:2। এখন 4 এবং 2 কিভাবে হিসাব করব? বেসিক জিনিসটা হচ্ছে সি থেকে এর দূরত্ব হিসাব করবা, যেটা আমাদের বিভক্ত করবে ওইটা থেকে সি এর দূরত্ব হিসাব করব। তো এটা যদি বহির্বিভক্ত করছে, এটা থেকে সি এর দূরত্ব 4, সরি এর দূরত্ব 4 এবং এটা থেকে বি এর দূরত্ব হচ্ছে সাউন্ড 2। কম। তাহলে দেখো আমাদের অনুপাতের অংশটা ভাগ হয়ে গেল। এখন জাস্ট এক্স এর মান কিভাবে বের করবা তোমরা জানো। এক্স এর মানটা বের হবে, বহির্বিভক্তির ক্ষেত্রে আমাদের অনুপাতের মাইনাস হয় 4 - 2, অনুপাত 4:2 4 - 2। ওয়াই এর ক্ষেত্রে আমাদের কি হবে? অনুপাত দুটো মাইনাস হবে। তো এক্স এর ক্ষেত্রে লিখবা অনুপাত একটা 4, অনুপাত 4 ইনটু 4 এর বিপরীতে যে মানটা আছে না, 4 এর বিপরীতে কি আছে? এই যে এটা বি, বি এর অংশের এক্স এর মান 5 মাইনাস 2 লিখবো, বাকি অনুপাত 2 ইনটু 2 এর বিপরীতে কি আছে? এ আছে,
এই অংশের মান x এর মান কত 3, এই যে শেষ। y এর ক্ষেত্রে আবার লিখলাম 4 ইনটু 4 এর বিপরীতে আমাদের দেখো, কারণ আমরা এই অংশের মান বের করতেছি বাকি a এবং b এর মাধ্যমে, 4 লিখলাম। 4 ইনটু কার সাথে গুণ হবে এখন বলো তো? এই y এর ক্ষেত্রে 4 এর সাথে কি গুণ হবে? এটাই তো ঝামেলা লাগে। এটাই বুঝতেছো না? এটা তো আমি বারবার বলতেছি যে 4 এর বিপরীতে মানে যে এটা ফোরটা গুণ কই হবে। দিয়ে আসছে ভাই? কি? ফোরটা কই দিয়ে আসছে? মানে কোশ্চেন দেওয়া ছিল? কোশ্চেনেই তো দেওয়া ছিল যে 4:2, বারবার তো বলতেছি যে 4:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, এই কারণে এই জিনিসটাকে আমি ভাগ করে দিছি। ও আচ্ছা। এখন y এর ক্ষেত্রে মানটা বের করব কি 4 4 লিখলাম, তার মানে আমরা যে মানটা বের করি x এবং y এর, সেটা আমরা অনুপাত দিয়ে বের করি। অনুপাত কি আছে ওই অংশে ভাগ করে দিই। এখানে 4 অনুপাত আছে, আমরা 4 লিখলাম। 4 এর বিপরীতে আছে কি 5। 4 এর বিপরীতে b এর স্থানাঙ্ক, b এর x এর মান কত 5 মাইনাস 2 লিখলাম। 2 ইনটু এতে চলে আসলাম বিপরীতে, ওখানে y এর মান হলো 1। এটাই হচ্ছে আমাদের অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তির বিষয়টা। কিছু অঙ্ক করলেই ক্লিয়ার হবে। ভাইয়া 4 × -2 হওয়ার কথা না? 4 ইনটু মাইনাস, হ্যাঁ 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 4 ইনটু -2 হবে। কারণ কি বলছি, যেটা নিব অনুপাত তার বিপরীতে যে স্থানাঙ্ক সেটার অংশ। তুমি দেখো এখানে x নিছো, তার মানে সবসময় x এর দিয়ে কাজ করতেছি, এখানে y তার মানে y, তার মানে 4 যে লিখছিলাম 4 এর বিপরীতে যে আমাদের অংশটা গিভেন দেওয়া ছিল b, এই b এর স্থানাঙ্ক কত -2 না? মানে b এর y এর স্থানাঙ্ক। তার মানে সূত্র যদি লিখে দেই, সূত্রটা আগের বার লিখলাম না ওইটাই। আচ্ছা এখন দেখো একটা মজার বিষয় হচ্ছে যে এই অন্তর্বিভক্তির বহির্বিভক্তিকে অন্তর্বিভক্তি দিয়ে করা যায় কিভাবে আমি দেখাই। এখন বিষয়টা হয়তো ক্লিয়ার হবে। ধরলাম আমাদের কি দেওয়া আছে 4:2 অনুপাতে অন্তর্বিভক্তি বহির্বিভক্তি দেওয়া আছে। এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না? এটা ধরো a 3 1, এটা b 5 - 2, এটা c xy। 4:1 অনুপাতে সি বিন্দুটা আমাদের বহির্বিভক্ত করছে। আমি যদি কোশ্চেনটা নিজের মতো করে বলি যে না, এসি সরল রেখাকে বি বিন্দু অন্তর্বিভক্ত করছে, এসি সরল রেখাকে বি বিন্দু অন্তর্বিভক্ত করছে কত অনুপাতে? দেখো ভাইয়া, এটা যদি আমরা কি জানি বি থেকে সি এর ডিসটেন্স কত ছিল 2, কিন্তু এখন এ থেকে বি এর ডিসটেন্স কত? এখান থেকে পাবা না যে এ থেকে সি যদি 4 হয় তাহলে এ থেকে বি এর অংশটা কত হবে? 4 থেকে 2 মাইনাস করলে 2 হবে। 2 হবে কিনা? অবশ্যই 2 হবে। আমি ধরে নিলাম বি বিন্দুটা এসি কে অন্তর্বিভক্তি করে। তো অন্তর্বিভক্তি করলে আমরা কি জানি যে যে বিন্দুটা অন্তর্বিভক্ত করে সেখান থেকে বাকি দুইটার দূরত্ব সেটা কত? একটা অংশ 2 আর একটা অংশ 2। আশা করি এটা বুঝতে পারছো যে কিভাবে। তাহলে অন্তর্বিভক্তির সূত্র কি জানি আমরা? অন্তর্বিভক্তির ক্ষেত্রে x কি জানি? দেখো তো এটা কি এখানে অন্তর্বিভক্তি কি মধ্যবিন্দু নাকি সমদ্বিখণ্ড? বিভক্তি করছে, সমদ্বিখণ্ডিত না। এটা মিলে গেছে, যদিও এখন মিলে গেছে যে 2:2 মিলে গেছে, কিন্তু অনেক সময় তো মিলবে না। এটা যদি 3 দেওয়া থাকতো, আগের বার আর যদি 3:2 দেওয়া মানে থাকতো। মানে আমি বলছি যে ভাই এটা যদি সমদ্বিখণ্ড মানে যদি এরকম সমান সমান না হতো তাহলেও করা যেত না? সমান সমান আগের ক্ষেত্রে যদি 3:2 দেওয়া থাকতো তাহলে এখানে আমাদের কি হইতো বলো? 3:2 3:2 অনুপাতে যদি 1 আগেরটা into 2 1 into বহির্বিভক্ত করতো তাহলে আমরা কি লিখতাম? 1 2 এটা হয়তো 1, এটা হয়তো 3, কারণ টোটালটা তো 3, টোটালটা যেহেতু 3 তার মানে এই দুইটা মিলে আমাদের এই অংশ এবং এই অংশ এ বি আর বিসি মিলে 3 হবে। তাহলে ভাই সব ক্ষেত্রেই বহির্বিভক্তি অন্তর্বিভক্তি দিয়ে করে দিই। সব ক্ষেত্রেই তুমি বহির্বিভক্তিকেও হ্যাঁ অন্তর্বিভক্তি দিয়ে করে দিবা, এটাই তো বলতেছি। বহির্বিভক্তি তাইলে ভাই এত কঠিনটা কেন শিখাইলে? তুমি শিখবা না, ওইটা তুমি জাস্ট অন্তর্বিভক্তি শিখবা। তো এটা যদি অন্তর্বিভক্তি হয়, দেখো এ সি কে যদি এখন বি বিন্দুটা অন্তর্বিভক্তি করে
তাহলে দেখো আমরা অন্তর্বিভক্তির ক্ষেত্রে কি লিখতে পারি 5, মানে যেহেতু বি আমাদের অন্তর্বিভক্তি করছে তার মানে 5 লিখতে পারি, 5 ইকুয়াল টু 1 প্লাস 2 লিখতে পারি। আর 1 এর সাথে গুণ দিব কি, 1 এর বিপরীতে কি আছে, সি আছে, সি এর এক্স প্লাস 2 এর বিপরীতে আমাদের কি আছে, 3 আছে। এখান থেকে কি তুমি এক্স এর মানটা পাবা না? অবশ্যই পাবা। আবার দেখো বি বিন্দুটা যেহেতু অন্তর্বিভক্ত করছে, বি এর স্থানাঙ্ক কত, -2, -2 ইকুয়াল টু লিখতে পারি আগের মতোই 1 প্লাস 2। আর উপরে দেখো 1 ইন্টু লিখবো, 1 ইন্টু 1 এর বিপরীতে কি সি আছে না, সি এর ওয়াই স্থানাঙ্ক ওয়াই প্লাস এই যে 2, এই যে 1 2 মানে কি স্থানাঙ্ক গুলা লিখতেছে, 2 ইন্টু 2 এর বিপরীতে কি আছে এ, এর ওয়াই এর স্থানাঙ্ক কত 1। তো ভাই এখান থেকে ওয়াই এর মানটা তুমি পাবা না। তাহলে দেখো অন্তর্বিভক্তিকেও, একটা অন্তর্বিভক্তির সূত্রকেও তুমি বহির্বিভক্তি দিয়ে করে ফেলতে পারতেছো। এখনো কি কনফিউশন আছে যে বুঝি নাই? এখন বুঝছি, ওই বিভক্তি নরমালি যেমনি করছেন ওটা বুঝিনি আর কি। এখানে 5 এবং 2 যে লিখছি কিভাবে, কারণ এটা আমাদের দেখো আগের ক্ষেত্রে যে আমরা লিখছিলাম এই মান যে দেওয়া ছিল, এক্স মান এর দেওয়া মান ছিল এবং না। ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান কি ছিল, আমাদের অন্তর্বিভক্তির অংশটা ছিল, কিন্তু এখন অন্তর্বিভক্তির এক্স এর এবং ওয়াই এর মানটা দেওয়াই আছে। তাহলে তোমরা কি করবা, বহির্বিভক্তি দেওয়া থাকলেও অন্তর্বিভক্তি দিয়েই কাজ করবা। এই রিলেটেড একটা কোশ্চেন আমরা করব, এটা কিন্তু প্যাচে পড়ো না, এটা আজকে দুইটা তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, ওই জিনিসটা যদি করো তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে, ম্যাথ না করলে বিষয়টা ক্লিয়ার হবে না। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু, অন্তর্বিভক্তি বহির্বিভক্তি। আচ্ছা এখন আসো ভাইয়া ত্রিভুজের ভর কেন্দ্র জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। ভর কেন্দ্র জিনিসটা কি, 9 10 কি পড়ে আসছিল ভর কেন্দ্র জিনিসটা কি? মধ্যমাত্রের সমষ্টি লিখে রাখছি না নিচে, ভর কেন্দ্র মানে মধ্যমাত্রের সমষ্টি। মানে একটা ত্রিভুজের যদি ভর কেন্দ্র বলে তোমাকে ভাইভাতে এই কোশ্চেনটা চলে আসবে, ইন্টারমিডিয়েট পরীক্ষার ভাইভাতে প্রশ্ন ধরতে পারে ভর কেন্দ্র কি। ভর কেন্দ্র জিনিসটা হচ্ছে, ত্রিভুজের ভর কেন্দ্র জিনিসটা হচ্ছে মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু। এই একটা যদি ত্রিভুজ অঙ্কন করি, এটা ধরি 3 1 2 3 3 -1, এই একটা ত্রিভুজের ভর কেন্দ্র ধরলাম এটা। তো এই ভর কেন্দ্রটা কি, মধ্যমা তো এর সমষ্টি। মধ্যমা কি, মধ্যমা হচ্ছে একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু ধরলাম, এটা আমাদের মধ্যবিন্দু, এটা ধরলাম এটা মধ্যবিন্দু, এটা ধরলাম মধ্যবিন্দু। তার মানে একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুগুলা যোগ করো, এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুগুলা যোগ করো, তাহলে এই মধ্যবিন্দু ত্রয়ের যে ছেদবিন্দু, এই যে ছেদবিন্দুটা এটা হচ্ছে ভরকেন্দ্র, এটাকে জি দিয়ে প্রকাশ করা হয়। তো এই ভরকেন্দ্রে তো অবশ্যই একটা স্থানাঙ্ক আছে এক্স ওয়াই, কারণ তোমরা জানো সবকিছুরই তো এক্স ওয়াই স্থানাঙ্ক থাকবে। তো এটা বের করার নিয়ম হচ্ছে এক্স ইকুয়াল টু টোটাল এক্স এর স্থানাঙ্ক, এক্স এর স্থানাঙ্ক কত 3 প্লাস 2 প্লাস 3 ভাগ হচ্ছে 3, ওয়াই এর স্থানাঙ্কটা কি, এই জি এর ওয়াই এর স্থানাঙ্ক কি, ওয়াই এর অংশগুলো যোগ করে দাও 1 প্লাস এই যে 1, ওয়াই এর স্থানাঙ্কগুলো যোগ করে দাও 3 -3 ভাগ হলো 3। এটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের এক্স ওয়াই ভরকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা সহজ, ভরকেন্দ্রের স্থানাঙ্কটা খুবই সহজ। তো দেখো এটা কিভাবে আসছে, এটা আসছে হলো এই এক্স এবং ওয়াই, তুমি তো ওই যে একটু আগে যে অন্তর্বিভক্তি শিখে আসছো না, ওইভাবে পারো, কারণ আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র, ত্রিভুজের ভরকেন্দ্রটা কি 1:2 অনুপাতে বা 2:1 অনুপাতে মধ্যমাকে অন্তর্বিভক্ত করে না। এটা ধরো এ, এটা ধরো আমাদের বি, এ বি কে এই যে জি মধ্যমা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ধরলাম এটা 2 অংশ এটা 1 অংশ। তাহলে ভাইয়া জি এর মানটা কত হবে এক্স ওয়াই। এখন আমাদের একটু আগে যদি বুঝে থাকো বি এর, একটু আগে যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো এটা কত হবে। আচ্ছা এখান থেকে এক্স এর মানটা কত আসে বলো তো, 3 3 6 8 8/3, আর ওয়াই এর মানটা কত আসে 1।
আচ্ছা, তো এটা তো সূত্রের মাধ্যমে আসলো। এখন আমরা দেখি একটু আগে যে অন্তর্বিভক্তি বহির্বিভক্তি তোমাদের তোমরা কত ম্যাথ ভালো পারো এই জিনিসটা এইভাবে আসবে যে যে কোনো জিনিসকে বুঝে ফেলতে পারবা যে অন্তর্বিভক্তি বহির্বিভক্তি মানে যে কোনোটা থেকে যে কোনোটা করা যায় কিনা। এখন ভাই আমি এখানে, তুমি তো একটু আগে অন্তর্বিভক্তি শিখে আসছো, এখান থেকে আমাকে বলো অন্তর্বিভক্তির ক্ষেত্রে এক্স এর মানটা কি লিখবো। আমি বলে দিছি যে জিটা কি এ বি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা কিভাবে পাইলাম, কারণ আমরা জানি যে ভরকেন্দ্রটা, ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তি করে। তো আমাকে বলো তো এক্স এর মানটা কি হবে দ্রুত। নিচে আমরা কি লিখি, নিচে নিচে কি লিখি, মনে নাই? গল্প নিচে তো এটা 2:1 এর জন্য তো 3 লিখছেন, এটাই তো 2+1। নিচে কি হবে বলো? 3 হবে 2:1 2+1। নিচে হবে অনুপাতের যোগফল, যে অনুপাতটা দেওয়া থাকবে এটার যোগফল। তারপর উপরে কি হবে বলো? উপরে হবে একটা অনুপাত প্লাস আরেকটা অনুপাত লিখলাম, প্লাস লিখলাম। এই তোমাদের শর্টকাটে একটু আগে কনফিউশন ছিল, এটা দেখো বুঝাই দেই। তোমরা যদি প্রথমের ক্ষেত্রে এত এক্সপার্ট না হও, প্রথমে এইভাবে লিখবা। নিচে আমাদের কি থাকে অন্তর্বিভক্তির ক্ষেত্রে, আমরা বলছি সবকিছু বহির্বিভক্তি ও অন্তর্বিভক্তি দিয়ে করবা। নিচে আমরা যে আমাদের অন্তর্বিভক্তি কি বলে ইস্টু দেওয়া ছিল অনুপাত, অনুপাতের যোগফল লিখলাম। প্রথমে কি করব, 2 লিখলাম প্লাস 1 লিখলাম, এখানেও 2 লিখলাম প্লাস 1 লিখলাম। এখন ভাই বলো তো 2 এর সাথে কে গুণ হবে? x এর সাথে 2 এর ক্ষেত্রে কে গুণ হবে? b এর মান তো দেওয়া নাই। b এর মানটা দেখো, b এর মানটা তুমি অবশ্যই বের করতে পারবা, কারণ কি এটা একটা মধ্যবিন্দু বলছি না, কারণ মধ্যমা তো এর সমষ্টি। এই দেখো এটা যদি আমি দেই m, এটা যদি ধরি n, m n এর মধ্যবিন্দু হচ্ছে b, তাহলে বের করো 3 2 5, 5 এর অর্ধেক কত 2.5, 5/2 লিখলাম। আর এটা যদি করো 1 হবে। 3 আর -1 যোগ করলে 2, 2 দিয়ে যদি ভাগ করে দাও 1। তাহলে এখন এর মানও পাইছো, বি এর মানে পাইছো। এখন x এর মানটা, এখন 2 লিখলাম, 2 এর সাথে কে গুণ হবে বলো? 5/2। হ্যাঁ, 2 এর সাথে দেখো 2 এর বিপরীতে কে আছে? b আছে, b এর x এর স্থানাঙ্ক কত 5/2, প্লাস তো 1 থাকবে, কারণ এই যে আমরা 1 2 এবং 1 দিয়ে কাজ করি। 1 এর সাথে কে গুণ হবে এখন বলো? 3 গুণ 1 হবে। 1 এর সাথে গুণ হবে 3। 1 কেন হবে? এখানে x এর স্থানাঙ্কে তো 5/2, 1। হ্যাঁ 5/2, 1 না। ও 5/2, আচ্ছা, সরি। 1, তুমি তো হ্যাঁ, কিছুই সরি বোঝো না এখন পর্যন্ত। সরি, আমি উল্টা দেখছি। এখানে x এর ক্ষেত্রে x এর স্থানাঙ্ক হবে, তো একবার তো 2 এর সাথে x এর স্থানাঙ্ক লিখলামই, b এর অংশটা। 1 এর সাথেও তো x এর স্থানাঙ্কটা লিখতে হবে, এই যে 3। এখন y এরটা বলো, y এরটা কি কি হবে? আমরা মূলত কাজ করতেছি কি a b নিয়ে কাজ করতেছি। একটা এখানে 2x1 আর 1x1। 2 into 1, হ্যাঁ 2 into 1, 1x1। 1 into 1, হ্যাঁ দেখছো বুঝে ফেলছো তো। এটার মান যা হবে, এখানে যদি কাটাকাটি করো 2 2 কাটা, তাহলে কত হয় দেখো তো, 5 5 আর + 3 8, 8 8 বাই plus 2, 8/3। 8/3, হ্যাঁ হ্যাঁ 8/3। 8/3। আর এখানে যদি করো তাহলে কত হয়? 3/3। 3/3 1। তাহলে মিলছে না আগের ক্ষেত্রে? মিলে গেছে। বুঝতে পারছো কিভাবে আসে? বুঝছি। তাহলে অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এইটা যদি বেসিকটা ভাই ক্লিয়ার না করো, আমি বারবার বলতেছি এই বেসিকটা কিন্তু ক্লিয়ার করতে হবে। কারণ আমি সূত্র দেখাইলাম না, সূত্রে ওই যে m1 এর সাথে x2 আবার m2 এর সাথে x1, মানে আহামনি একটা ঝামেলা ক্রিয়েট করে। কিন্তু আমি তোমাদের বলে দিলাম যে ভাইয়া নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে আমাদের এই কি বলে যে অনুপাত দেওয়া থাকবে, অনুপাতের যোগফল থাকবে নিচে, আর ওই দুইটা অনুপাত দিয়ে আমরা গুণ করব। দেখো আমি যদি সূত্রের মাধ্যমে লিখি,
M1:M2 অনুপাতে যদি বিভক্ত থাকে, একটা সরল রেখা ধরো অন্তর্বিভক্তি বললো M1:M2 অনুপাতে অন্তর্বিভক্তি আছে, এটা এ, এটা বি, সি বিন্দুটা বের করতে বলবে। এখন ভাই নিচে আমরা কি লিখবো? M1 প্লাস M2, আর উপরে লিখবো M1 একটু স্পেস দিয়ে প্লাস M2। তখন এটা যেহেতু এক্স এর অংশ, তো আমরা চিন্তা করবো এম এর বিপরীতে যে মানটা দেওয়া আছে M1 এর বিপরীতে ভাই বি আছে, তো বি এর এক্স এর স্থানাঙ্কটা লিখে দাও এখানে। ধরে নিলাম এটা হলো x2। এই যে দেখো, এটা ধরলাম x2 y2, এখান থেকে বুঝাই দেই। আর এর মান ধরলাম x1 y1। তো ভাইয়া এক্স এর মানটা বের করবো, মানে সি এর যে এক্স ওয়াই, এক্স এর মানটা বের করব। তো কিভাবে করব? প্রথমে তো আমরা লিখেই নিব যে M1 প্লাস M2। তো M1 এর সাথে গুণ হবে কি, M1 এর বিপরীতে যে B আছে, B এর x এর স্থানাঙ্ক x2 প্লাস M2 এর বিপরীতে যে আছে A, সেই এর x এর স্থানাঙ্কটা কি x1। এখানে x1 থাকুক, যা মনে হয় তাই থাকুক, এইভাবে করবা। আর y এর জিনিসটা কি, y এরটা তোমরা বলো, গল্প বলো y এরটা কি করব। লজ্জার কিছু নাই, কারণ এই জিনিসটা কঠিন জিনিস, যেহেতু কঠিন বলতে একটু নতুন জিনিস, সময় তো লাগবেই বুঝতে। আমি চাচ্ছি যে টোটাল বেসিকটা ক্লিয়ার করে যাও। আচ্ছা, ওয়াই এর ক্ষেত্রে কি হবে বলো তো ভাইয়া? নিচে কি লিখবো? নিচে দুইটার যোগফল লিখলাম M1 প্লাস M2, দুটো যোগ। আর উপরে কি ভ্যালু লিখবো? এই নিচের M1 প্লাস নিচের M2 স্পেস দিয়ে লিখলাম। এখন আমরা প্রশ্নে চলে যাব, সরল রেখায় চলে যাব। এখন বলো তো ভাইয়া M1 এর সাথে কি গুণ হবে? M1 এর সাথে হচ্ছে গিয়ে এই যে নিচের M1, নিচের M1 এর সাথে Y1। এখানে M1 এর সাথে কি গুণ হবে? Y1। হ্যাঁ, এখানে M1, এখানে M1 থেকে তুমি Y1 টা গুণ দিচ্ছ, এটা কোনো কথা হয়েছে? বিপরীতে যেতে বললাম না, বারবার জিনিসটা বুঝো না কেন? M1 তো এখানে আছে, M1 এর নিচেই তুমি গুণ দিচ্ছ, এটা তো ভুল জিনিস। আমি তোমাকে বারবার বলতেছি, যেখানে যার অংশ থাকবে তার বিপরীতে চলে যাবা। এখন বলো কি হবে? M1 এর সাথে কি গুণ হবে? Y2। তোমার মাথা তো এরকম কেন? তোমার মাথায় তো এখন বাড়ি দেওয়ার উচিত আমার। M1 Y2 M1 এর না, সাথে তুমি Y1 গুণ দিচ্ছ কেন? কারণ Y1 গুণ দিলে তো M1 এর Y2 বলছি ভাই, Y2 বলছি। হ্যাঁ Y2। এখন M2 এর সাথে কি গুণ হবে বলো? M2 এর সাথে M1, সরি X1, সরি Y1। আরে ছাগলের মতো কথাবার্তা বলতেছো। M2 কোথায় আছে? M2 এখানে না, M2 এর বিপরীতে ভাই চলে যাও। বিপরীতে কি Y1। আছে? A আছে, কিন্তু আমাদের Y এর স্থানাঙ্ক লাগবে, আছে কি Y1। হিসাব শেষ। ক্লিয়ার? বুঝছি বুঝছি, এখন বুঝছি। ওকে, বুঝলেই হইলো। আর তো বারবার বলছি যে অন্তর্বিভক্তিটাকেও বহির্বিভক্তি হিসেবে করবা। আচ্ছা আচ্ছা, বহির্বিভক্তির বিষয়টা কি তোমার ক্লিয়ার, যে বহির্বিভক্তিকেও কিভাবে অন্তর্বিভক্তি হিসেবে কাউন্ট করব? হ্যাঁ 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 করে লাভ নাই, দেখি কেউ কিরকম বুঝছি পারো। ভাই। হ্যাঁ আচ্ছা দেখা এবার আচ্ছা বুঝছি। আচ্ছা, কিভাবে কতটুকু বুঝতে পারছো দেখি। আমি এই যে এখন দেখাই দেই। এটা হচ্ছে এ, এটা ধরো ডিরেক্ট সংখ্যা দিয়ে দিলাম, ওই আহ চলক দিচ্ছি না। দুইজনের জন্য দুইটা থাকবে, এ বি। বি এর অংশ দিলাম হচ্ছে 3-1, আর সি দিলাম হচ্ছে XY। কথা হচ্ছে আমার কোশ্চেন হলো এ বি কে সি বিন্দু কত দিব? এই বলবো এ বি কে সি বলবো 3 বিন্দু ইকুয়ালস টু 3 না, এবি কে এবি এবি সরলরেখাকে সি বিন্দু ধরো 4:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এবি কে সি বিন্দু 4:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তার মানে 4 হবে কোনটুকু এটা বলো আমাকে। ওর হবে এই যে বড় অংশটা। দূরত্ব বলো। এসিবি এই হ্যাঁ 4 হবে হচ্ছে এসি পুরাটা। হ্যাঁ, যে আর বিন্দুটা মানে বিভক্ত করে, যেই বিন্দুটা বিভক্ত করে সেটা অন্তর্বিভক্তি করলো না বহির্বিভক্ত করলো ডাজন্ট ম্যাটার। আমাদের কোশ্চেনে দেওয়া আছে সি বিন্দুটা বিভক্ত করছে কত অনুপাতে? এই অনুপাতে। আমরা সি থেকে সরাসরি প্রথম রেখায় চলে যাব। এই অংশটা হচ্ছে আমাদের 4, সি থেকে বি অংশটা আমাদের কত? 3।
হিসাব শেষ। এই যে আমাদের বিভক্ত করে ফেললাম। এখন কথা হচ্ছে এটা বহির্বিভক্তির সূত্র দিয়ে আমরা করব না, করব অন্তর্বিভক্তির সূত্র দিয়ে। এখন আমাকে বলো কিভাবে করব। প্রথমটা 3 ইকুয়ালস টু হ্যাঁ, নিচে 7, 3 ইকুয়ালস টু নিচে হলো 4 প্লাস 3। সরি 4 প্লাস 3 মানে হ্যাঁ 4 প্লাস 3 তো 7, না 4 প্লাস 3 হবে না তো, 1 প্লাস 3 হবে, 4 হবে। হ্যাঁ, অন্তর্বিভক্তির ক্ষেত্রে তো এই যে এটা হবে না, কারণ একটু চেঞ্জ করে নিতে হবে না। তুমি ওই যে অন্তর্বিভক্তি, যেহেতু বহির্বিভক্তি 4:3 হলে এটা অন্তর্বিভক্তির অংশ কত হবে? অন্তর্বিভক্তি যদি বি কে তুমি ধরো যে বি বিভক্ত করছে, আমি কি বলছি, যে বিভক্ত করবে সেখান থেকে এই অংশের দূরত্ব, সেখান থেকে এই অংশের দূরত্ব। এখন এই দুইটা দূরত্ব কত? 1:3। হ্যাঁ, একটা অংশ 1, কারণ টোটাল যদি 4 হয় এখান থেকে 3 মাইনাস করলে এটা 1 এটা 3। এখন আমাদের সূত্র অ্যাপ্লাই করো, কি হবে এখন? 1 প্লাস 3। এখন নিচে 4, নিচে 4, নিচে 4, 4 হ্যাঁ না, 4 উপরে লিখবা হচ্ছে না, এটা ভুল করবা। 1 প্লাস 3 এইভাবে লিখবা। আচ্ছা 1 প্লাস 3, এখন উপরে এখানে কি লিখবো হবে? হচ্ছে 1, হ্যাঁ, 1 লিখবো, 1 লেখা প্লাস রাখবো, দিবা। তারপর সামনে প্লাস দিব, 3 দিব, হ্যাঁ, এখন 1 এর সাথে 3 কি দিব। গুণ হবে? এখন 1 এর সাথে হচ্ছে x2 হবে, মানে হচ্ছে x হবে, m এর সাথে x হবে, হ্যাঁ, c এর x। যেহেতু আমরা বিটা বিভক্ত করছে, বি এর অংশ নিয়ে ফেলছি, তার মানে 1 এর সাথে গুণ হবে 1 এর বিপরীতে এক্স সি, আর 3 এর সাথে কি গুণ হবে? 3 এর সাথে এই যে 3 এর সাথে হচ্ছে কি 3 হবে, হ্যাঁ, মানে হ্যাঁ 3 এত হবে, কনফিউশনে কিছু না, যা 3 হবে। যেই অনুপাত তার বিপরীতে চলে যাবে, হিসাব শেষ। এটা আসলো, এখান থেকে কি এক্স বের হবে কিনা? অবশ্যই বের হবে। আচ্ছা, তার ওয়াই এর মানটা বলো। y এর হচ্ছে গিয়ে প্রথমে -1 লিখতে হবে, হ্যাঁ, মাইনাস ইকুয়ালস ওয়ান টু দিতে ইকুয়াল, হবে, নিচে 1 প্লাস 3, এখানে 1 এখানে আবার প্লাস, ওই 1 প্লাস ওই 3 দিতে হবে। হ্যাঁ এখানে 1 এর সাথে 1 কি ইনটু গুণ? ওটার বিপরীতে আছে হচ্ছে গিয়ে y আছে, হ্যাঁ, 1 এর সাথে y আছে, আর 3 এর সাথে 2 আছে। 3 এর সাথে 2 আছে, হিসাব শেষ। তার মানে এখানে যে জিনিসটা লিখি, যার স্থানাঙ্ক লিখি, এই যে ইকুয়ালের পাশে, সেটা কি বিভক্ত করে? বিভক্তকারীর স্থানাঙ্ক, সেটা অন্তর্বিভক্ত করে না বহির্বিভক্ত করে, ডাজন্ট ম্যাটার। এদিকে সমানের এই পাশে যা লিখি সেটা হচ্ছে আমাদের বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আশা করি বিষয়গুলা ক্লিয়ার। ঠিক আছে, তোমাদের কিন্তু ভাই প্রায় যারা আজকে 100%। ক্লাসটা করে না ওরা তো হ্যাঁ, টিচারই ছিল, আজকে ক্লাসটা যারা করে নাই আজকের ক্লাস যারা করে তারা তো নাই পিছিয়ে তাদের যাবে। অনেক লস হয়ে গেছে বলা যায়, কারণ এই জিনিসটা কিন্তু, এই যে আজকে যে অন্তর্বিভক্তি বহির্বিভক্তি, এটা যে কত ক্ষেত্রে তোমাদের এই জিনিসটা যদি জানো, এটা তোমাদের আহ, কত ক্ষেত্রে যে তুমি বিপদ থেকে উদ্ধার হবা এই জিনিসটা দিয়া। মাথায় জাস্ট চিন্তা করবা যে কোনো কিছু বিভক্ত থাকলে এই সূত্রটা অ্যাপ্লাই করা চিন্তা করা যায়। আচ্ছা, তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি আজকে। ধরো ভাইয়া, দেখি তোমার তোমার কতটুকু বুঝলাম, আমি নতুন কিছু আগাবো না, প্র্যাকটিক্যালি চলে যাই। এ আর বি, ধরো বি এর স্থানাঙ্ক আছে 5,2, এর স্থানাঙ্ক আছে হচ্ছে, আচ্ছা এ বি এর স্থানাঙ্কই দিব না আমি, এটাই বের করতে বলবো। এটা দিলাম হচ্ছে x2 y2, এটা দিলাম x1 y1। এখন তোমাকে আমি কোশ্চেন করলাম, এ বি কে একটা বিন্দু 2 1 আর একটা বিন্দু -1 3, এ বি কে এই দুইটা বিন্দু, এটা নাম দিলাম সি ডি, এ বি কে সি ডি সমান 3 ভাগে ভাগ করে। প্রশ্নটা বুঝছো? প্রশ্নটা বোঝার ট্রাই করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই কোশ্চেন। এ বি একটা সরল রেখা, এই সরল রেখাকে সি এবং ডি বিন্দু সমান 3 ভাগে বিভক্ত করছে, তার মানে সমান 3 ভাগে ক্লাস শেষ বিভক্ত হোক করছে। আমরা একটু। তাহলে ভাই অনুপাতটা বলো তো আমাকে কি হবে? 1:1:1 হবে। ইয়েস, এ সির দূরত্ব 1, সি ডির দূরত্ব 1, ডিবির দূরত্ব 1। এই যে বুঝে ফেলছো 1:1:1। এখন ভাইয়া যে কোনো দুইটা অংশ নিয়ে কাজ করো। প্রথমে আমি কাজ করলাম এডি নিয়ে। প্রথমে এডি নিয়ে যদি কাজ করো, তাহলে আমাকে বলো সেটা কিভাবে x1 এর মান বের করবা, y1 এর মান বের করব। হ্যাঁ, প্রথম অংশে আমাদের মেইন কাজ হলো এ এবং বি এর স্থানাঙ্ক বের করা। যেহেতু আমরা অনুপাত বের করে ফেলছি, এখন আমাদের কাজ হচ্ছে অনুপাতের জন্য আমরা কি জানি যে দুইটা জিনিস লাগবে।
এবং দুইটার মাঝখানে। প্রথমে যদি ভাইয়া তুমি এডি সরল রেখা নিয়ে কাজ করো, আমি ধরলাম এই হচ্ছে এ, তোমরা হয়তো আন্দাজ করতে পারতেছো যে কিভাবে করবে, এই হচ্ছে ডি, তো সি ধরলাম যে অন্তর্বিভক্ত করছে 2 1, তো 1:1। এখন ভাইয়া বলো তো কিভাবে কি করব? কে এখানে বিভক্ত করছে? সি। আমি ধরে নিলাম সি টাইকা এডি কে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে এখন বলো কিভাবে কি করব, কোনটা সমান কি লিখবো? 2 equals to হ্যাঁ, x1 plus 3. আগে নিচের কাজ করো। 2 ইকুয়াল টু নিচে কি লিখবো? 2 অনুপাতটা 1 1 plus প্লাস 1. 1। তারপরে এখানে অনুপাত লিখবো 1 প্লাস 1। তো এই 1 এর সাথে কে গুণ হবে? 1 এর সাথে গুণ হবে হচ্ছে x1. এই 1 এর সাথে কে গুণ হবে? 1 এর সাথে গুণ হবে -1. হ্যাঁ, এই 1 এর সাথে, মানে এই 1 এর বিপরীতে চলে যাবা। বিপরীতে কি আছে? -1। তার মানে ইনটু -1। এখন এই 1 এর সাথে কি গুণ হবে? এই যে এই 1 প্লাসের পরে, এর সাথে গুণ হবে হচ্ছে x1. ইয়েস, x1। তাহলে ভাইয়া দেখো এখান থেকে যদি লিখি 2 ইকুয়াল টু, নিচেও 2 আছে, উপরে হলো -1 প্লাস x1, এখান থেকে অবশ্যই x1 এর একটা মান বের হবে। দেখছো এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এখান থেকে যদি x1 বের হইলো, এখন আমরা y1 বের করার জন্য কি ইকুয়াল লিখবো? অবশ্যই সিটাকে আমরা বিভক্তকারী ধরছি। সিটাকে বিভক্তকারী ধরলে তোমরা আশা করি যে এটা বুঝবা যে y তো বের করলাম, এখন y এর মান কি? 1। 1 ইকুয়াল টু নিচে ওই যে আগের মতোই 1 প্লাস 1, তো 1 লিখলাম প্লাস দিয়ে 1 লিখলাম, তো এই 1 এর সাথে গুণ হবে বিপরীতে 3, কারণ এখন y এর অংশ লিখতেছি। আর এই 1 এর সাথে কি হবে? y1। তো এখান থেকে y1 আশা করি পারবা। এই অংশটা যদি পারো, এটা তো এর মান গেল। এখন বি এর মান বের করতে গেলে কোন সরল রেখাটা নিবা আমাকে বলো? কোন BC সরল রেখা নিবা এবং কোনটাকে তুমি বিভক্তকারী ধরবা? BC নিব আর D কে বিভক্ত করে দেব। ইয়েস, বিসি নিবা এবং ডি কে বিভক্তকারী ধরবা। হিসাব খুব সিম্পল। তাহলে অনেক বড় একটা জিনিস তোমরা বুঝে ফেলছো যে গল্প কি বুঝতে পারছো? বি এর স্থানাঙ্ক জি ভাই। যদি বের করতে চাই, কোন সরল রেখাটা নিব? সিবি। সিবি নিব এবং ডি কে আমরা অন্তর্বিভক্তকারী ধরবো। তাহলে দেখছো এইভাবে আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, কত বাজে একটু দেখি, 8:28 বাজে। আচ্ছা, আর একটু তোমাদের দেখাই আমরা। আমি তো চাচ্ছিলাম একটা অনেকগুলো ম্যাথ দেখানোর জন্য, তো আর দেখাবো না। তোমরা বললে দেখাবো, তোমরা দুইজনই তো খুব পড়ুয়া স্টুডেন্ট। আর যদি বলো না ভাইয়া ঘুরতে আসছি আজকে, থাক তাহলে। আচ্ছা, ত্রিভুজের ভরকেন্দ্র তো বুঝলাম, মধ্যমাত্র এর ছেদবিন্দু, এটা কিন্তু ভাইভাতেও আসবে, প্লাস তোমার এমসিকিউ তে চলে আসতে পারে। বারবার বলে দিলাম, ভাইভাতেও আসতে পারে, এমসিকিউ তে চলে আসতে পারে। আচ্ছা ভাই, একটা ট্রিক্স দেখাই। সেটা হচ্ছে, এটা ধরো 3 1, এটা আমরা জানি না, x1 y1। এটা ধরো 5,1, ভরকেন্দ্র দেওয়া আছে জি 2 - 1। এখন ভাই বলতে হবে x1 এবং y1 এর মান কত। দেখি কি বুঝতে পারছো? এমসিকিউ এটা। হ্যাঁ, তুমি কি জানো জি এর সূত্রটা কি জানো? জি এর ক্ষেত্রে জানো হলো, জি এর ক্ষেত্রে 2 ইকুয়াল টু কি জানো? প্রত্যেকটার যোগফল। যেহেতু এক্স নিয়ে কাজ করতেছি, 2 কে এক্স এর কাজ, প্রত্যেকটার এক্স যোগ করো। 3 প্লাস x1 প্লাস 5, 3 দিয়ে ভাগ দাও, হয়ে যাবে -1। জি এর ক্ষেত্রে -1 ইকুয়াল টু কি? 3 দিয়ে ভাগ দিতে হয়, y এর অংশ গুণ যোগ করো, 1 প্লাস y1 প্লাস 1। এভাবে তোমরা y1 এবং মানে ত্রিভুজের তৃতীয় বাহু বের করে ফেলতে পারবা। ভরকেন্দ্র দেওয়া থাকলে ত্রিভুজের তৃতীয় বাহু বের করে ফেলতে পারবা। বুঝাই দিলাম তো ব্যাপারটা কিভাবে করবা। তার মানে যখনই কোনো প্রবলেম দেওয়া থাকবে, তুমি চিন্তা করো যে এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। যেহেতু ভরকেন্দ্র দেওয়া ছিল, তোমরা জানো ভরকেন্দ্রের একটা সূত্র জানো, ওই সূত্র অনুযায়ী আমি করে দিছি। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত হলো, ভাইয়া দেখো তো, এই রেখাটার যে ঢাল, ধরো আমাদের এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা এক্স ও এক্স প্রাইম,
এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। তো এই যে দুইটা সরলরেখা নাম্বার 1 এবং নাম্বার 2, এই দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে দুইটা রেখারই ঢাল সমান হবে। দুইটা রেখাই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সেম কোণ উৎপন্ন করে। এই জন্য সমান্তরাল, দুইটা রেখা সমান্তরাল হলে এদের ঢাল সমান হবে। আরেকটা জিনিস তোমাদের বলছিলাম যে এটা যদি 2x + 3y + 5 = 0 হয়, এটাও আমাদের 2x + 3y হবে, কিন্তু ধ্রুবকটা কি হবে আমরা জানি না। ধ্রুবক তো ধরে নিলাম 6 = 0। তো ভাইয়া দেখো তো এই এই জিনিসটা সমান কিনা। এই জন্য এই জিনিসটা লিখছি যে a1/e2 = b1/b2। কিভাবে? a1/e2 মানে কি? 2/2 = 3/3। এটা বুঝতে পারছো? এটা মানে 1 হয় না, 1 = 1। হ্যাঁ, এটা তো সত্য। a1 b1টা কি ভাই? a1 টা হচ্ছে x এর সহগ, এটা হচ্ছে a1, আর y এর সহগ হচ্ছে b1। এখানে a2, এটা b2। এগুলো আমি দেখাই নাই, তোমরা জানো যে সহগগুলো a1 b1 দিয়ে নির্ণয় দেখায়। আচ্ছা, সমান্তরালের ক্ষেত্রে তো দেখলাম, এখন ভাইয়া লম্বর ক্ষেত্রে কি হয়? এই শর্তগুলো কিন্তু মনে রাখতে হবে। সমান্তরালের ক্ষেত্রে তোমরা জানো x এর এবং y এর সহগ সেম থাকে, জাস্ট ধ্রুবকটা চেঞ্জ থাকে। কিন্তু লম্বের ক্ষেত্রে আমরা জানি যে সহগটা x চেঞ্জ হয় এবং দুইটা সহগের মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। ওকে, দুইটা রেখা পরস্পর লম্ব, তার মানে এই একটা রেখা, এই একটা সরল রেখা, দুইটা সরল রেখা পরস্পর লম্ব হইলে ঢাল দ্বয়ের গুণফল -1 হবে, এটা 100% শিওর। দুইটা রেখা পরস্পর যদি লম্ব হয় তাহলে অবশ্যই এইটার ঢাল m1 এটার ঢাল m2 হলে ঢাল দ্বয়ের গুণফল অবশ্যই -1 হবে। জাস্ট এই শর্ত দিয়ে তুমি অনেক বড় বড় জটিল ক্যালকুলেশন সলভ করে ফেলতে পারবা। আচ্ছা, তারপরে জিনিসটা হচ্ছে এই যে a1 a2 + b1 b2 = 0 হবে। কেন 0 হবে বুঝাই। এই দুইটা যদি সরল রেখা হয় তাহলে দেখো এদের মধ্যবর্তী খণ্ডিত অংশ কত? এটা কত কোণ উৎপন্ন করে? 4টা কোণ উৎপন্ন করে, প্রত্যেকটা হলো 90 ডিগ্রি করে। আমি যদি 90 ডিগ্রির খণ্ডিত অংশ সমীকরণ বের করি, এটা 1। আরেকটা 90 ডিগ্রি খণ্ডিত যে সরল রেখা, মানে এই 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করবে, এরকম সরল রেখা 2। তো 1 এবং 2 এর সরলরেখার সমীকরণ যদি বের করতে যাই, তোমরা জানো কিভাবে করতে হয়। একটা সরলরেখা √² + b² ± সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে আরেকটা সরলরেখা √² + b²। তো এখানে আমরা কি পড়ছিলাম যে a1 a2 + b1 b2 0 থেকে বড় হয়, 0 থেকে ছোট হয়, পজিটিভ হয়, নেগেটিভ হয়। কিন্তু ভাই কখনো যদি 0 চলে আসে, ইয়েস, 0 চলে আসলে তোমরা বুঝবা যে ওই সরলরেখা দুইটা পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। যখনই দেখবা a1 a2 + b1 b2 = 0 আছে, তারা পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। তার মানে তুমি যে দুইটা সরলরেখা পাবা না, সেই দুইটা সরলরেখা সেম সরলরেখা পাবা। ঢাল যে পাবা না দুইটা, এখান থেকে তো আমরা সরি, এখান থেকে দুইটা সরলরেখা পাবা, সরলরেখাটা মোটামুটি সেম আকারে বলা যাবে, কারণ দুইটা পরস্পর লম্ব। আচ্ছা, ও ভালো কথা, এখান থেকে দুইটা যে সরলরেখা পাইলা, সেই সরলরেখা দুইটা থেকে দেখবা যে আহ সরলরেখা দুইটা দেখেই বুঝবা যে এই দুইটা পরস্পর লম্ব। কিভাবে লম্ব আমি বলি, এমসিকিউ তে আসবে, বলে দিলাম। তোমাকে দেখেই বলতে হবে, দুইটা সরলরেখার ইকুয়েশন দেখেই বলে দিতে হবে যে দুইটা সরলরেখা সমান্তরাল না লম্ব। কিরকম? এরকম আসলো, ধরো আমি এই ইকুয়েশন সলভ করার পর একটা সরলরেখা আসলো 2x + 3y + 6 = 0, আর একটা সরলরেখা আসলো 3x - 2y + 10 = 0। ওই যে ওই সূত্রটা, একটা সরলরেখা প্লাস মাইনাস আর একটা সরলরেখা নিচে যে এরকম ইকুয়াল দিয়ে, এখান থেকে সলভ করে তুমি দেখলা যে ভাইয়া দুইটা সরলরেখা সমীকরণ আসলো। দুইটা সরলরেখা সমীকরণ যদি আসে, দেখো একটা আরেকটার উপর পরস্পর লম্ব। কেন লম্ব? কারণ সহগগুলো এক চেঞ্জ আছে এবং প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এটা হচ্ছে লম্ব। লম্ব মানে সহগগুলো এক চেঞ্জ হবে, প্লাস গুলো মাইনাস হয়ে যাবে। কখনো যদি তোমাকে বলে যে ভাইয়া এই দুইটা সমীকরণ, এই দুইটা সরলরেখার কখনো যদি তোমাকে বলে যে দুইটা সরলরেখা সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে সরলরেখা দুইটা পরস্পর লম্ব, এগুলো বড় বড় ক্যালকুলেশন কিন্তু বলে দিচ্ছি। তখন ওইটা হবে দুইটা সরলরেখা বের করবা, বের করে দুইটা ঢাল বের করবা। ঢাল বের করে যদি গুণফল দেখো -1, তাহলে তুমি বলে দিতে পারবা হ্যাঁ আমি যে দুইটা সরলরেখা ইকুয়েশন বের করছি সেই দুইটা পরস্পর লম্ব। এগুলো কিন্তু লেজ লাগাই দিবে।
এক নাম্বার কোশ্চেন যে দুইটা সরলরেখার সমীকরণ তোমাকে বের করতে বলতেছে, আবার দেখাইতে বলতেছে ওই দুইটা সরলরেখা লম্ব না সমান্তরাল দেখাও। এগুলা লেজ লাগানো কোশ্চেন। তাহলে আশা করি বুঝতে পারছো যে এই দুইটা আমাদের শর্ত, কন্ডিশন। আচ্ছা, তারপরে কন্ডিশন কি আছে? ওকে, 9 10 এ পরে আসছে অপনয়ন পদ্ধতি। আচ্ছা ভাই, তোমাকে যদি বলি এই একটা সরল রেখা, ভাই আজকে এই পর্যন্ত থাক। এই তো এটাই শেষ, এই পর্যন্ত- এটাই শেষ, এটাই শেষ, আর পড়াবো না আজকে। ভাই অনেক কিছু মাথায় ঢুকতেছে আর কি এখন, কঠিন লাগে আজকে তো বেশি কিছু পড়াই নাই, জাস্ট অন্তর্বিভক্তি বহির্বিভক্তি পড়াইছি, আগের ক্লাসের লেকচার গুলো আবার দেখাইছি, আর হচ্ছে এই যে একটু আগে যে পেজটা বের করলাম এই পেজটা পড়াইছি, আর এখন এই পেজটা দেখাবো। এটা লাস্ট পেজ। দুইটা রেখার ছেদ বিন্দুগামী বললে এই কথাটা যে কত কাজে লাগবে, মানে বইয়ে অন্যভাবে করা, কিন্তু তুমি যদি এই বেসিকটা, আমি যে বেসিকটা তোমাকে বলছি এই বেসিকটা জানো, তুমি অনেক সহজেই অনেক জটিল ক্যালকুলেশন বের করে ফেলতে পারবা জাস্ট এই কথাটার মাধ্যমে। কারণ আমি দেখছি যে অনেক ইকুয়েশন এইভাবে বের করা যায়, সেটা একটু জটিল ভাবে বের করছে। আচ্ছা, দুইটা রেখা দেওয়া আছে ভাইয়া, ধরো এই একটা রেখা, হ্যাঁ এই আর একটা রেখা। তোমাকে বললো যে ভাইয়া দুইটা ইকুয়েশন দেওয়া আছে, 2x প্লাস 3y মাইনাস 0 মাইনাস ধরো 10 ইকুয়াল 0, এটা একটা ইকুয়েশন। আর এটা ধরো 5x মাইনাস 6y প্লাস 2 ইকুয়াল টু 0। এই যে দুইটা সরলরেখার সমীকরণ, তোমাকে বললো যে এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। আচ্ছা, এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা ভাইয়া কি? মানে এই দুইটা সরলরেখা যে ছেদ করছে না, এই যে ছেদ করছে এই বিন্দু দিয়ে যায়, তার মানে ধরো এই যে সরলরেখাটা ধরলাম, এটা আমাদের এই সরলরেখাটা বের করতে বলছে। তো আমরা তো জানি ভাই যে সরলরেখাটা বের করে দুইটা বিন্দু থাকলে তুমি সরলরেখা বের করতে পারো। তো এই বিন্দুটা কিভাবে বের করা যায়? জাস্ট অপনয়ন করলেই হবে। এই সরলরেখা এবং এই সরলরেখা যদি তুমি অপনয়ন করো, বা তুমি যদি কোনোভাবে বের করতে পারো, এই দুইটা সরলরেখা ইকুয়েশন করে অবশ্যই x y এর মান বের করতে পারবা। যে x y এর মান হবে সেটাই হবে এটা। ধরে নিলাম যে এই দুইটা সরলরেখা যদি সমাধান করো তাহলে 1 2 হবে। তো তার মানে তোমাকে আরেকটা জিনিস কি বলে দিবে জানো? দেখো কত বড় কোশ্চেন। আমি বললাম 2x মাইনাস 2x মাইনাস কি বলবো, 3 দিলাম, 3 তো কিছু দেই নাই না, হ্যাঁ 2x মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0। এই সরল রেখা, আচ্ছা কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। আমি দিলাম এটা 1, এটা 2, 1 এবং 2 নাম্বার সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং 3 নাম্বার সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয় করো। কোশ্চেনটা আবার বলি, এটাই শেষ, আর পড়াবো না। তোমরা আসলে আমি যেভাবে পড়াচ্ছি যে সরল রেখার মোটামুটি সবকিছু একবারে শেষ করে দিলাম। তোমরা এখন যদি বই খুলো তাহলে দেখবে যে মোটামুটি অনেক কিছুই পারো, অনেক কিছু আবার পারতেছো না, ওগুলো আমরা লেজ লেজ আকারে কোশ্চেন থাকে, বিষয়গুলো এগুলোই কিন্তু লেজ আকারে থাকে, ওগুলো আমরা দেখাবো তোমাদের। তোমরা যদি বই খুলো দেখবা যে সরল রেখা মোটামুটি তোমাদের শেষ, জাস্ট খালি অঙ্ক করার পালা। আমার কোশ্চেনটা ভাই বুঝো, 1 নাম্বার এবং 2 নাম্বার সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং 3 নাম্বার সরল রেখার সমান্তরাল এরকম একটা সরলরেখার সমীকরণ বের করো। প্রথম আমার কাজ কি, 1 এবং 2 এর ছেদবিন্দু দিয়ে যায়। আচ্ছা, তাহলে এই যে এটা আঁকাইলাম যে 1 এবং 2 এর ছেদবিন্দু দিয়ে যায়, এই 4 নাম্বার সরলরেখার সমীকরণ বের করব। তাহলে ছেদবিন্দু দিয়ে আঁকাইলাম যে এই সরলরেখাটা ছেদবিন্দু দিয়ে যায় এবং এটা সমান্তরাল। তো যেহেতু এই সরলরেখা এটা সমান্তরাল, তো ধরে নিলাম ওই সরলরেখাটা এটা, এই যে এই সরলরেখাটা এটা। তো দেখো তো ভাই আমাদের প্রশ্নের সাথে মিলছে। 1 এবং 2 এর ছেদবিন্দু দিয়ে যায় সেই সরলরেখাটা হলো 4 এবং সেই 4 কি 3 এর সাথে সমান্তরাল। তো ভাই আমাকে বলো তো এই 3 এর সাথে সমান্তরাল সরলরেখা সেটা কিভাবে করব, সেই ইকুয়েশনটা কিভাবে লিখবো? সেই শুরুতে পড়াইছিলাম যে একটা সরলরেখা সমান্তরাল রেখা সরল সমীকরণ কি, যা থাকবে তাই, 2x 3y থাকবে। আমি লিখতেছি কি, এই 3 এর সমান্তরাল সরলরেখা যেহেতু 4, তো 4 এর ইকুয়েশনটা বের করতেছি, 2x 3y প্লাস k ইকুয়াল 0। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সরলরেখা সমীকরণ। কিন্তু ভাই এখানে তো কেটা আননোন, কেটা দেখো কিভাবে বের করব। এই যে কেটা আবার কোন বিন্দু দিয়ে যায়?
এই 4 নাম্বার সরল রেখাটা আবার 1,2 বিন্দু দিয়ে যায় না? তাহলে এই 1,2 দিয়ে যদি এটা সিদ্ধ করে দাও তাহলে কে এর মানটা বের হবে। তখন আমরা এখানে কে এর মানটা বসাই দিলে আমাদের হয়ে যাবে। এখন মেইন কথা স্টেপ বাই স্টেপ বুঝাই। এটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক। 1 এবং 2 সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায়। হিসাব খুব সিম্পল। এই 1 এবং 2 কে আমরা সমাধান করলাম। সমাধান করে একটা ছেদবিন্দু পাইলাম 1 2। আচ্ছা, এটা রেখে দিলাম। প্রথম কাজ শেষ। দ্বিতীয় কোশ্চেনের কথাবার্তা হইছে যে 3 নাম্বার সরল রেখার সমান্তরাল। তা আমি ধরে নিলাম 3 নাম্বার সরল রেখার সমান্তরাল হলো কি 4। তো 3 নাম্বার সরল রেখার সমান্তরালের ইকুয়েশন জানি এটা, কিন্তু কেটা আননোন। কিন্তু এই সরল রেখাটা আবার এই দুইটা সরল রেখার ছেদবিন্দু 1,2 দিয়ে যায়। তাহলে কি কোশ্চেনটা বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো কিনা বলো? কতগুলা কন্ডিশন ইউজ করছি? না বুঝলে বলো, আমি আরেকবার বলি, সহজ করে বলি, জটিল করে বলছিলাম। বুঝছি। আচ্ছা, যতগুলা কন্ডিশনে দেয়া থাকুক না কেন তুমি জাস্ট কন্ডিশনে অ্যাপ্লাই করবা। আর সরলরেখার যে মৌলিক সমীকরণগুলো শিখছিলাম না, ওইটা যে কত কাজে দিবে, মৌলিক সমীকরণ দিয়ে আমরা সবকিছু করে ফেলবো। তুমি প্রথমে চিন্তা করবে একটা সরলরেখার সমীকরণ মানে দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা জানি একটা সরলরেখার সমীকরণ, অথবা একটা বিন্দু একটা ঢাল দেওয়া থাকলে তুমি চিন্তা করবা এট এনি হাউ দুইটা সরলরেখা দুইটা বিন্দু বের করতে পারি কিনা। একটা বিন্দু তো দেওয়াই থাকবে, আরেকটা বিন্দু বের করতে পারি কিনা, অথবা একটা বিন্দু দেওয়া আছে আরেকটা ঢাল বের করতে পারি কিনা। হিসাব খুব সিম্পল। আচ্ছা, তাহলে এই জিনিসটা খুব কাজে লাগলো যে দুইটা রেখার ছেদবিন্দুকে আমি বললে এই অঙ্কটা করবা। আচ্ছা, এবার আসো লাস্ট জিনিস, ঢাল কত ভাবে ঢাল নির্ণয় করা যায়। ঢাল এম, ঢালকে এম দ্বারা প্রকাশ করা যায়। এম ইকুয়াল টু আমরা ভাই জানি 10। হ্যাঁ বলো। এগুলা ডিফারেন্সিয়েশন দিয়ে করলে, আচ্ছা, ঢাল এম ক্যালকুলাস ইকুয়াল দিয়ে টু করলে, 10 থিটা কোনটা ডিফারেন্সিয়েশন দিয়ে করবা? ওই যে এগুলো এত কিছু মান বের করতেছি ক্যালকুলাস দিয়ে করলে মানে কোনটা কোনটার মান কোনগুলো এক্সচেঞ্জ যে করবে বের করবা? পরীক্ষায়। মানে কোনটার এই মান? যে ইয়া বের করা যায় না, যে সরলরেখার মানগুলা। সরল রেখার তো কোনো মান নাই। সরল রেখার তো আমরা ইকুয়েশন, ক্যালকুলাস তো এখানে আসবে না। ও, ও, আজকে একটু ক্যালকুলাস পড়াইছে, ভাবে গেছো ক্যালকুলাসের অনেক কিছু জেনে গেছো না? না ক্যালকুলাসের অ্যাপ্লাই ওইটা তো না, এটা না। মানে ক্যালকুলাস দিয়ে সব মানে ক্যালকুলাসের অ্যাপ্লাই হচ্ছে ভিন্ন। আমি বলি তোমাকে, তুমি ঢাল বের করতে পারবা এই যে ডিফারেন্সিয়েশন করে। এখানে লিখে রাখছি ঢাল কত ভাবে বের করা যায়। ঢাল এম এম লিখা যায়, আবার ধরো মানে তাহলে ডিগ্রি দেওয়া ক্যালকুলাস থাকলে। দিয়ে মানে ওই সরলরেখার দৈর্ঘ্যটা বের করা যায় না? সরল রেখার দৈর্ঘ্য তুমি কিভাবে বের করবে, এটা কে বলতে পারো? সরল রেখার কোনো দৈর্ঘ্য লিমিট আছে নাকি? তুমি একটা অংশ বের করতে ও পারবা। আচ্ছা আচ্ছা, মানে ওইটাই বলছি। আচ্ছা দেখো ভাইয়া, দেখো আমরা মানে এই ওই যে শেষ। ডিওয়াই বাই ডিএক্স লিখে বলছি আর কি। আচ্ছা, ওইটা আমি বুঝাচ্ছি। ওইটা কি, দেখো ঢাল ঢাল এম 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 সরি, ঢাল এম দিয়েও প্রকাশ করা যায়, আবার টেন থিটা দিয়ে প্রকাশ করা যায়। টেন থিটা মানে কি, উম, ধরো দেওয়া থাকলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে ঢাল কত? ঢাল ইকুয়াল টু 10 45 ডিগ্রি। যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ করে তাহলে এই সূত্র ঢালের। আর যদি তোমাকে বলে দুইটা বিন্দু দেওয়া থাকে ভাইয়া, দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল কত? এটা 3 2, এটা 5 1। দুইটা বিন্দু দেওয়া থাকলে এই সরলরেখার ঢাল কত? এই যে এই ইকুয়েশন লিখে দেই। বিন্দু থাকলে এটা, বিন্দু থাকলে এটা কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর, তার মানে 2 5 ডিভাইডেড বাই 3 5 বিন্দু দেওয়া থাকলে। আর যদি তোমাকে সরলরেখা দেওয়া থাকে একটা, ধরো 2x - 3y + 4 = 0, সমীকরণ সরলরেখা দেওয়া থাকলে এই যেটা -x এর সহগ বাই y এর সহগ। আর ddx কিভাবে করবা? dy dx ক্যালকুলাসের মাধ্যমে এটা ঢাল নির্ণয় করা যায়। বুঝতে পারছো? অন্তরীকরণের মাধ্যমে ঢাল নির্ণয় করা যায় dy dx। তো এটা তোমাদের এখন বেশি একটা লাগবে না, ম্যাথে লাগবে, ফিজিক্সের ওই যে ডাইনামিক্স সে কিছু লাগে। আর এটা কি লিখছি ভাইয়া, এই জিনিসটা এখানে যে তথ্যগুলো আজকে পড়াইলাম, এই তথ্যগুলো বড় বড় ইকুয়েশন সলভ করার জন্য মানে খুবই কাজে দিবে। তুমি একটা কঠিন ক্যালকুলেশন এই ছোট ছোট শর্ত টর্ত দিয়া নিজে সলভ করে ফেলতে পারবা। আমি আশা করি যে তোমরা এক একজন সরল রেখায় বস হয়ে যাবা। জাস্ট যেভাবে বলি সেভাবে পড়ো, এত কিছু আগেই তো শেষ করার প্রয়োজন নাই।
আচ্ছা লাস্টে যে tan থিটাটা লিখছি এই জিনিসটা কি লিখছি দেখো m1 লিখছি, তার মানে m1 তুমি দেখে বুঝতে পারবা যে m1 টা কি একটা সরলরেখার ঢাল, মানে একটা ঢাল, আর m2 আরেকটা সরলরেখার ঢাল। তার মানে এখানে দুইটা সরলরেখা আছে। তার মানে এই জিনিসটা কখন করবা জানো, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে। কখনো কোশ্চেনে যদি বলে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, তখন দুনিয়ার আর কিছু নাই, একটা জিনিসই জানো যে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ থাকলে এই সূত্র tan থিটা ইকুয়াল টু এই যেটা m1 টা কি প্রথম সরলরেখার ঢাল, m2 হচ্ছে দ্বিতীয় সরলরেখার ঢাল। এখন ভাইয়া তোমাকে একটু আগে একটা জিনিস দেখাইছিলাম না, যে একটা গিভেন সরলরেখা দেওয়া থাকে, এর সাথে 45 ডিগ্রি কোণ করে একটা সরলরেখা এদিকেও কাজ করে এদিকেও কাজ করে, তো সেই সরলরেখাটা বের করতে বলে। তো গিভেন সরলরেখার ঢাল m1 বের করে ফেলতে পারবা। তো যেটা বের করতে বলবে যে সরলরেখা সেটার ঢাল আমরা m2 ধরে নেই। তো এখন দেখো মধ্যবর্তী কোণ যেহেতু 45 ডিগ্রি দুইটা সরলরেখার, তো এই সূত্র দিয়ে আমরা m2 টা বের করে ফেলি। এবং তোমরা জানো m2 এর দুইটা মান আসে, প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা। এবং তোমরা জানো যে একটা ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কি y minus y1 equal to m into x minus x1। তার মানে মৌলিক সমীকরণগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত শেষ। আমার সাজেশন থাকবে যে আবার ভাই ভিডিওটা দিয়ে দিন, মানে হ্যাঁ, এটা আরেকবার একটু দেখবো আর কি, হ্যাঁ ভিডিওটা আরেকবার অনেক একটু কঠিন লাগছে আজকের ক্লাসটা। 2x দিয়ে দেখে নিও। ইউটিউবে 2x দিয়ে দেখবা, মানে স্পিড দিবা 2x, প্লেব্যাক স্পিড 2x দিয়ে দেখে নিবা ভিডিওটা। আর তোমাদের জন্য সাজেশন আর থাকবে, ভাই এই যে ডাইনামিক্স এর যে প্লেলিস্ট ছাড়ছেন ওটা আমি দেখতে পারতেছি না। হ্যাঁ ডাইনামিকের প্লেলিস্টটা দিয়ে দিব, তোমাকে অ্যাড করে দিছি হয়তো জিমেলে। আচ্ছা যাই হোক আমি আরেকবার চেক দিব। আচ্ছা তোমাদের জন্য সাজেশন হবে, তোমরা যদি সরল রেখায় বস হতে চাও তাহলে আমি যে জিনিসগুলো মানে এই স্লাইডটা আজকের স্লাইডটা তুমি আরেকবার পড়বা বাসায়, পারলে এই স্লাইডটার জিনিসগুলা লিখে লিখে পুরো মুখস্থ করে ফেলবা, বুঝে বুঝে সরল রেখার সমীকরণ আঁকায়া আঁকায়া মুখস্থ করে ফেলবা। ভাইয়া বলছে এক্স অক্ষের লম্ব রেখা, তার মানে এক্স অক্ষ লম্ব রেখা হচ্ছে এটা। ভাইয়া বলছে ওয়াই অক্ষের সমীকরণ, তুমি চিন্তা করবা অক্ষ আঁকাবা, এইভাবে আঁকায়া আঁকায়া। সমদ্বিখণ্ডক মানে কি দুইটা সরল রেখা, ভাইয়া বলছে এইভাবে এর মধ্যবর্তী দুইটা কোণ থাকবে, এই কোণকে সমদ্বিখণ্ডিত করে এইভাবে চিত্র আঁকায়া আঁকায়া তুমি আজকে এগুলা পড়বা, প্র্যাকটিস করবা। এবং নেক্সট যখন বই খুলবা দেখবা যে আসলে সবকিছুই পারতেছো। বিলিভ ইট অর নট, ইটস টোটালি আপ টু ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই।